হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কি শুরু করে ফেলব? ওয়ালাইকুম আসসালাম। আমরা কি স্টার্ট করে ফেলব? তোমরা আসো তো সবাই। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যে তোমরা কি মোটামুটি আসো তো? আমরা আরম্ভ করে দেই। 7 জন দেখাচ্ছে, তোমরা কি মাত্র 7 জন? ও আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা বোধহয় ওই দিন তোমাদেরকে টিভি নিয়ে একটু বলছিলাম, কয়েকটা জিনিস বাদ গেছে আর কি টিভি নিয়ে। তো টিভি নিয়ে একটা জিনিস হলে গিয়ে যে টিভি কয় প্রকার স্যাররা জিজ্ঞেস করবে, এটা ডিরেক্টলি আসবে না। তো টিভি 2 প্রকার, পালমোনারি টিভি, এক্সট্রা পালমোনারি টিভি, ঠিক আছে? তো তোমাদেরকে জিজ্ঞেস করা হবে যে প্লুরাল ইকুয়েশন পালমোনারি না এক্সট্রা পালমোনারি টিভি। তোমরা বলো স্যার প্লুরাল ইকুয়েশন, শুধু প্লুরাল ইনভলভমেন্ট হলে সেটা এক্সট্রা পালমোনারি টিভি, ঠিক আছে? এক। আচ্ছা, পালমোনারি টিবি আবার 2 প্রকার, ঠিক আছে? একটা হলো গিয়ে স্মিয়ার পজিটিভ, মানে যেখানে
স্পুটাম ফর জিন এক্সপার্ট বা স্পুটাম ফর এএফবি স্টেইন পজিটিভ হয়। আরেকটা হলো স্মিয়ার নেগেটিভ, অথবা এটা আরেকটা নাম ক্লিনিক্যালি ডায়াগনোজড পালমোনারি টিবি। ক্লিনিক্যালি ডায়াগনোজড পালমোনারি টিবি যেখানে স্পুটামটা যে পজিটিভ আসে না, এরপর রোগীর সিমটম এবং সাইন আর ইজ সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস, এটাকে আমরা বলি ক্লিনিক্যালি ডায়াগনোজ টিবি অথবা স্মিয়ার নেগেটিভ টিবি। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু ক্লিয়ার রাখবেন। হ্যাঁ, তো এখান থেকে আসবে যে টিবি কীভাবে ছড়ায়, এয়ারবর্ন রেসপিরেটরি ড্রপলেট দিয়ে ছড়ায়, তাই তো, এয়ারবর্ন রেসপিরেটরি ড্রপলেট। তাহলে টিবির প্রাইমারি সাইট কোনটা, এটা অনেক সময় আমাদের কেউ একজন স্যার আছেন জিজ্ঞেস করেন, তো আপনারা বলবেন যে স্যার লাংস, আর কোন জায়গা হতে পারে, জিআইটি হতে পারে, আর কোন জায়গা হতে পারে, জিআইটি, যদি কন্টামিনেটেড বা আনপাস্টুরাইজড মিল্ক ইনজেস্ট করে। প্রাইমারি সাইট বললে আপনি বলবেন লাংস, আর কোন জায়গা জিজ্ঞেস করে বললে তখন বলবেন জিআইটি। ওকে, একটা দুইটা প্রশ্ন গেল। আর আমাদের জাহাঙ্গীর আলম স্যার একটা প্রশ্ন করেন আপনাদেরকে, এবং এই প্রশ্নের উত্তর না পারলে স্যার অত্যন্ত কষ্ট পান, আপনিও কষ্ট পাবেন, ফেল করবেন, কারণ এটা হলো লাস্ট প্রশ্ন স্যারের, যে টিউবারকুলোসিস তো লাংসে ঢুকে, টিউবারকুলোসিসের জীবাণু, তাহলে এটা প্লুরাতে আসে কিভাবে? ঠিক আছে, এটা প্লুরাতে আসে কিভাবে, এই প্রশ্নটা। তাহলে মানে স্যার জানতে চাই এই প্লুরাতে আসে কীভাবে, অথবা এটা প্লুরাল ইফিউশন করে কিভাবে। এটা মাল্টিপল মেকানিজম আছে, আপনারা স্যারকে একটা মেকানিজম বলবেন, কারণ স্যার একটাই শুনতে চায়, মাল্টিপল বললে ঝামেলায় পড়ে যাবেন। এক নাম্বার যে স্যার যেটা শুনতে চায় সেটা হলো গিয়ে ডিউ টু হাইপার সেন্সিটিভিটি টু টিউবারকুলিন প্রোটিন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টু টিউবারকুলিন প্রোটিন, আর অন্যান্য মেকানিজম। আর আমরা যেটা এইটার পাশাপাশি আরও কিছু যে কারণে হয়, ডিউ টু তোমার রাপচার অফ গ্রানুলোমাটাস ফুকাই ইন দ্য প্লুরাল স্পেস, অনেক সময় হেমাটোজেনাস ম্যাটস যে স্প্রেডও হইতে পারে। তো আপনারা উত্তর দেবেন একটাই, যে হাইপার সেন্সিটিভিটি টু টিউবারকুলিন প্রোটিন, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টু টিউবারকুলিন প্রোটিন। স্যারকে টিবিতে প্রলিফেশন কীভাবে হয়, এর উত্তরে শুধু এটা বলবেন যে হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন টু টিউবারকুলিন প্রোটিন। ঠিক আছে, তাহলে টিবি নিয়ে এই কয়েকটা উত্তর বাকি ছিল আপনাদের। আচ্ছা, তাহলে আপনাদের এই কয়েকটা প্রশ্ন তাহলে আমরা আলোচনা করে ফেললাম। এখন আপনাদের ডায়াবেটিস নিয়ে প্রশ্ন ছিল, তাই তো? আচ্ছা, তো ডায়াবেটিস থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে দুইভাবে। এনএইচ স্যার থাকলে স্যার সিনারিও বেসড প্রশ্ন করবে, ঠিক আছে, একটা। আর একটা প্রশ্ন আসবে ডিরেক্ট, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস, এক নাম্বার। তারপর যখন ডায়াগনোসিস করলেন, তারপর তো আসবে ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে একটা প্রশ্ন চলে আসবে, হোয়াট আর দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস। ঠিক আছে, ক্লাসিক্যাল সিমটম নিয়ে জিজ্ঞাসা করবে। আচ্ছা, এরপর প্লেন প্রশ্ন যে টাইপ অফ ডায়াবেটিস মেলাইটাস কয় ধরনের আছে, এটা স্যার কিছু স্যার জিজ্ঞেস করেন, মানে এনএইচ স্যার বা জাহাঙ্গীর আলম স্যার বা ওনারা জিজ্ঞেস করেন, অন্য স্যারা জিজ্ঞেস করেন টাইপ অফ ডায়াবেটিস মেলাইটাস। এরপর আপনার তাহলে ডায়াগনোসিস, ক্লাসিক্যাল সিমটম, ম্যানেজমেন্ট, টাইপ, তারপর আসবে কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। ঠিক আছে, এখন আপনি যখন ম্যানেজমেন্টে যাবেন তিনটা প্রশ্ন থাকবে, তাই না? ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ। প্রত্যেকটা থেকে প্রশ্ন করবে যে ডায়েট কীরকম হওয়া উচিত, মানে আপনি এক্সারসাইজ বলতে কি বুঝেন, ড্রাগ বলতে কি, মানে যে কোন কোন ড্রাগ আছে। ঠিক আছে, এরপর আসবে যে ইনসুলিন কয় প্রকার, এগুলো আপনারা জানেন, পরীক্ষা খালি ঠিক মতো উত্তর দেবে। ইনসুলিনের টাইপস, ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা জিজ্ঞেস করে বলতে পারে যে ইনসুলিন কীভাবে দেয়, সাবকিউটেনাস দেয় না আইবি দেয় না আইএম দেয়, এটা মাথায় রাখবেন। ইউজুয়ালি আমরা আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে সিনারিও বেসড প্রশ্ন কীভাবে আসবে, সিনারিও বেসড প্রশ্ন আপনাকে, আচ্ছা ডিসেমিনেটেড টিবি হলো গিয়ে, এটা আমার মানে বলা উচিত ছিল, আমি মাথায় ছিল, এখন ভুলে গেছিলাম, যে টিবি লিম্ফেডেনোপ্যাথি ইজ এ ওয়ান টাইপ অফ এক্সট্রা পালমোনারি টিবি, এক কথা। আর ডিসেমিনেটেড টিবি হলো ইনভলভমেন্ট অফ টু অর মোর নন কন্টাজিয়াস অর্গান ডিউ ইন এ simultaneous involvement of two or more non-contagious organ is called disseminated TB.
বুঝতে পারছেন? আপনার মনে রাখবেন দুইটা বা তার চেয়ে বেশি যদি অর্গান ইনভলভড হয় যেটা কন্টাজিয়াস না, সেটা হলে গিয়ে ডিসেমিনেটেড টিবি। এইটার এইটা যেটা নন মানে 2 or more তো বুঝছেন, টিবি লিম্ফ নোড পিটিবি, ব্রেইন টিবি পিটিবি, তারপর পালমোনারি টিবি অ্যান্ড স্পাইন টিবি, এটা হলে গিয়ে ডিসেমিনেটেড। আর নন কন্টাজিয়াস বলতে বোঝাচ্ছে আসলে যে এই দুইটা আলাদা, মানে এই দুইটা পারস্পরিক সংস্পর্শযুক্ত অর্গান না আর কি। এখানে এই কথাটার মাঝে হলো গিয়ে পালমোনারি টিবি আর প্লুরাল টিবি যদি একসাথে থাকে তাহলে ওটাকে আমরা ডিসেমিনেটেড টিবি বলি না। এটা বলার উদ্দেশ্য হলো গিয়ে এইটা আর কি। এখানে এই কথাটা বলে এই জিনিসটাকে আলাদা করছে আর কি। তো আপনি বলবেন স্যার 2 or more নন কন্টাজিয়াস involvement of TB simultaneous 2 or more non-contagious অর্গানে যদি টিউবারকুলোসিস হয় তবে সেটাকে বলে ডিসেমিনেটেড টিবি। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছেন তো? আচ্ছা, ডায়াবেটিসের ম্যানেজমেন্ট, ডায়াবেটিসের যে সিনারিও থাকে সেইটা হলো যে আপনার জিজ্ঞেস করলো আপনাকে স্যার এরকম জিজ্ঞেস করবে, 1 নম্বর প্রশ্ন যে ধরেন আপনার স্কুল টিচার আসছে, ওনার ব্লাড গ্লুকোজ ধরেন করছে ফাস্টিং বা র্যান্ডম, একটা ধরেন ফাস্টিং করছে, একটা বললো যে ফাস্টিং করছে 7.5, র্যান্ডম ব্লাড গ্লুকোজ বা 2 hour পোস্টপান্ডিয়াল ব্লাড গ্লুকোজ করছে পাইছে 12। হ্যাঁ, এইটা একটা যে ধরেন বললেন আপনার স্কুল টিচার আসছে, ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7.5, আপনার শাশুড়ি ব্লাড গ্লুকোজ RBS 12। ঠিক আছে? আরেকটা বললো আপনার গ্রামের বাড়িতে গেছেন, চাচা আসছে, তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ 6.2। তখন স্যার প্রশ্ন করবে যে ওরা আপনাকে জিজ্ঞেস করছে আমার কি ডায়াবেটিস হয়ে গেছে? এরপরে প্রশ্ন হবে তাহলে তুমি তাকে কি অ্যাডভাইস দিবা, তুমি উত্তর কি দিবা, কি অ্যাডভাইস করবা, নেক্সট কি করবা ওর জন্য। আমার কথা কি, আমার প্রশ্ন কি বুঝতে পারছেন? ধরেন একটা সিনারিও দিবে, একজন মানুষ মানে নর্মাল একজন মানুষ আপনার কাছে আসছে, যেটা হলো গিয়ে যে একজন নর্মাল পার্সন আসছে, কি বললো আপনার একজন রিলেটিভ আসছে, তার ফাস্টিং ব্লাড গ্লুকোজ ধরেন 7.8। স্যার প্রশ্ন করে উনি জিজ্ঞেস করছে আমার কি ডায়াবেটিস হয়ে গেছে, তুমি কি উত্তর দিবা? আপনি একটা উত্তর দিলেন, তখন স্যার বললো এরপর তুমি কি করবা। ঠিক আছে? তাহলে ধরেন আপনাদের স্কুল টিচার একজন আসছে, যার ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7.8। এখন সে বললো আমার কি ডায়াবেটিস হয়ে গেছে, আপনি কি উত্তর দিবেন? কেউ একজন একটু লিখেন তো, জুমেও করলে বোধহয় ভালো ছিল, তো রেসপন্স পাওয়া যায় তাড়াতাড়ি। তো বোঝা যাচ্ছে না আপনারা আমার সাথে আছেন না পিছনে চলে গেছেন। একজন উত্তর একটু দেন তো, যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7.8, আপনি এখন কি করবেন, ওনাকে কি উত্তর দিবেন, বা স্যারকে কি কিছু জিজ্ঞেস করবেন কিনা না? আবার দেখতে চান বা অজিরিটি করতে বলবেন। ঠিক আছে? তো আইডিয়ালি বলা উচিত ছিল স্যার যে পেশেন্টের কি কোনো ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস আছে কিনা এটা দেখব। তখন স্যার বললো নাই। তাহলে স্যার এই যে টেস্ট, এটা কী রেঞ্জেস? ইটস এ ডায়াবেটিক রেঞ্জেস। আমরা জানি কি, আচ্ছা ধরেন এটা ডায়াবেটিক রেঞ্জে আছে, তখন আমি কি বলবো, যদি ক্লাসিক্যাল সিমটম না থাকে আমি বলবো স্যার আমি পেশেন্টকে রিপিট টেস্ট করতে বলবো। উচিত ছিল এইটা বলা যে রিপিট একটা টেস্ট করতে বলবো, ইদার ফাস্টিং অর
ওজিডিটি অর HbA1c। স্যারকে আপনি বলবেন স্যার আমি পেশেন্টকে ওজিডিটি করতে বলবো, স্যার এটাই শুনতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আপনাদের উত্তর লেগে স্যার ক্লাসিক্যাল সিমটম আছে কিনা না, সিমটম থাকলে স্যার ওয়ান র্যান্ডম ব্লাড গ্লুকোজ ডায়াবেটিক ভ্যালু ইজ ডায়াগনস্টিক। আর সিমটম যদি না থাকে স্যার বলবে সিমটম নাই, তাহলে হলে কি যে স্যার আমি ওজিডিটি করব বা রিপিট টেস্ট করব। আপনি রিপিট ফাস্টিং ব্লাড গ্লুকোজ করতে পারেন, রিপিট ওজিডিটি করতে পারেন, বা রিপিট 2 আওয়ার পোস্টপ্রান্ডিয়াল, শুধুই 2 আওয়ার পোস্টপ্রান্ডিয়াল করতে পারেন, রিপিট HbA1c করতে পারেন, যে কোনো একটা করতে পারেন, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? কথাটা এখনও তো পুরোপুরি বোঝা যায়, আমরা আসবো। তাহলে আপনাদের প্রশ্নের প্যাটার্নটা বোঝাতে পারছি তো আমি। আচ্ছা, তাহলে আমরা এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা বলি। আপনারা তো সবাই জানেন যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7 or more, 2 hour postprandial blood glucose after 75 gram glucose is 11.1 or more। এরপর কি, এরপর হলো গিয়ে আপনার HbA1c more than 6.5 or more, আর random blood glucose more than or equal to 11.1 with classical symptom of diabetes, ঠিক আছে? যেটা আপনারা জানেন এই প্রত্যেকটার মাঝখানে অর আছে, অর অর অর। আমার কথা কি বুঝতে পারছেন? ফাস্টিং ব্লাড গ্লুকোজ 7 or more, or 2 hour postprandial blood glucose 11.1 or more, or HbA1c 6.5 or more, or RBS 11.1 or more plus classical symptoms of diabetes। এটা বলার উদ্দেশ্য হলো গিয়ে, আচ্ছা এর নিচে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে একটা লেখা আছে, এনি ভ্যালু শুড হ্যাভ এ রিপিট, মানে এনি ডায়াবেটিক ভ্যালু শুড হ্যাভ এ রিপিট টেস্ট, মানে আপনার যে কোনো দুইটা বা একই টেস্টের দুইটা ভ্যালু লাগবে যেটা ডায়াবেটিক রেঞ্জে আছে, আনলেস ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস অর আনইকুইভোকাল রাইজ অফ ব্লাড গ্লুকোজ। মানে আমাদের কোথাও লাগে, আপনি যদি কারো ফাস্টিং ব্লাড গ্লুকোজ 9 পান, আপনি যদি কারো ফাস্টিং ব্লাড গ্লুকোজ 9 পান, তার যদি কোনো ক্লাসিক্যাল সিমটম না থাকে, তাহলে আপনি যদি পরবর্তী ওজিডিটি করেন অথবা HbA1c করেন অথবা একই ফাস্টিং ব্লাড গ্লুকোজ টেস্টটা যদি রিপিট করেন, সেখানেও যদি ডায়াবেটিক ভ্যালু পান, তা যে তখন আপনার কি হবে, আপনি সেটাকে ডায়াবেটিস বলতে পারবেন। মানে এনি ভ্যালু, মানে একটা অ্যাবনর্মাল ভ্যালুতে ডায়াবেটিস হবে না, আনলেস দেয়ার ইজ ক্লাসিক্যাল সিমটম অর আনইকুইভোকাল রাইজ অফ ব্লাড গ্লুকোজ। মানে ব্লাড গ্লুকোজ একটা ভ্যালু পাইছেন 25, এটা আনইকুইভোকাল মানে দেড়তহীন রাইজ, এইটা ডায়াবেটিস আর কোনো কিছুতে 25 হবে না। যতই আপনার কুরমা পোলাও খাওয়ান 25-এ তুলতে পারবে না ডায়াবেটিস ছাড়া, ঠিক আছে? তো এই জায়গাতে জিনিসটা লিখছে যে এনি ভ্যালু শুড হ্যাভ এ রিপিট any abnormal value বা any value at diabetic range should have a repeat test at diabetic range to be diabetic, unless there is classical symptoms of diabetes or unequivocal rise of blood glucose। তাহলে আপনি যদি কারো ফাস্টিং ব্লাড গ্লুকোজ 10 পান, আপনি তাহলে তার কী করতে পারেন, আপনি ওজিডিটি করতে পারেন অথবা আরেকটা ফাস্টিং ব্লাড গ্লুকোজ করতে পারেন অথবা 2 hour পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ করতে পারেন অথবা HbA1c করতে পারেন। করে যদি সেইটাও ডায়াবেটিক রেঞ্জে থাকে, তখন আপনি তাকে ডায়াবেটিক বলতে পারবেন। সহজ উত্তর হলে আপনার জন্য এত কিছু বলা, আপনারা জাস্ট বুঝছেন, পরীক্ষা হলে কি আপনি ইজিলি জিনিসটা সমাধান করতে পারবেন। স্যার যেইটাই বলুক, ফাস্টিং বলুক, 2 hours পোস্টপ্রান্ডিয়াল বলুক, RBS বলুক, ক্লাসিক্যাল সিমটম না থাকলে আপনি বলবেন স্যার নেক্সট ইনভেস্টিগেশন ইজ ওজিডিটি, ঠিক আছে, শেষ। এবং স্যার বলবে যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বলতে কয়দিন খাবে না, স্যার 8 ঘন্টা খাবে না। এখানে একটা প্রশ্ন হলো 8 ঘন্টা খাবে না। ওজিডিটির প্রিপারেশন কি? ওজিডিটির প্রিপারেশন, পেশেন্ট শুড বি স্ট্রেস ফ্রি, শুড হ্যাভ নর্মাল আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 8 hours। আর ফাস্টিংয়ের জন্য তার শুড হ্যাভ নর্মাল আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট ফর 3 days। আর পেশেন্ট শুড বি ফাস্টেড ফর ফাস্টিং ব্লাড গ্লুকোজ ফর 8 hours। আর পেশেন্ট 75 গ্রাম গ্লুকোজ খাবে ফাস্টিং ব্লাড গ্লুকোজ দেওয়ার পরে। এই গ্লুকোজটা কীভাবে খাবে?
স্যার ওভার এ পিরিয়ড অফ 5 to 10 minutes, হ্যাঁ, জাস্ট লাইক এ ড্রিঙ্ক, শরবতে চায়ের মতো করে খাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ওজিডিটির প্রিপারেশন। একটা স্ট্রেস ফ্রি কন্ডিশন থাকবে, কোনো এডিশনাল ইলনেস থাকবে না, আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট খাবে 3 দিন, মানে নর্মাল ডায়েট খাবে। 8 ঘন্টা আগে থেকে সে ফাস্টিংয়ে থাকবে, ফাস্টে ভাঙার পরে মানে ফাস্টিং ব্লাড গ্লুকোজ দেওয়ার পরে 75 গ্রাম গ্লুকোজ খাবে, অ্যানহাইড্রোজ গ্লুকোজ খাবে, ঠিক আছে, লাইক এ গ্লুকোজ ড্রিঙ্কের মতো। তাহলে ফাস্টিং ব্লাড গ্লুকোজের ফাস্টের সংজ্ঞা গেল, ওজিডিটির সংজ্ঞা গেল। আপনাকে জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ক্লাসিক্যাল সিমটমস অফ ডায়াবেটিস? সহজ উত্তর স্যার পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফাজিয়া, ওয়েট লস। এটা বলার পরে জাহাঙ্গীর স্যার বলবে আর কিছু কি আছে? তো যে তখন আপনি উত্তর দেবেন স্যার ডিলেইড ওন্ড হিলিং। তাহলে পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফাজিয়া, ওয়েট লস, আর কি ডিলেইড ওন্ড হিলিং। তাহলে ডায়াবেটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গেল। এই ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনার সিনারিও আসবে যে এখন বললো যে আরবিএস পাইসি 15, আপনি কি করবেন? রোগী কি ডায়াবেটিক? আপনি বললেন স্যার এই ভ্যালুটা ডায়াবেটিক রেঞ্জে, স্যার পেশেন্টের কি ক্লাসিক্যাল সিমটম আসে না নাই? স্যার বললে ক্লাসিক্যাল সিমটম নাই, এই উত্তরই আসবে। তখন আপনি বলবেন স্যার যেহেতু ক্লাসিক্যাল সিমটম নাই, সিঙ্গেল ভ্যালু ইজ নট ডায়াগনস্টিক অফ ডায়াবেটিস। আই উইল অ্যাডভাইস দ্য পেশেন্ট যে patient may have diabetes, so I will advise may or may not have diabetes, so I will advise an OGTT. স্যার বলল OGTT-তে আসছে ফাস্টিং 8 আর যে 2 আওয়ার পোস্টপ্রান্ডিয়াল 12, এখন কি বলবেন? স্যার পেশেন্ট ইজ ডায়াবেটিক। আচ্ছা, তো ডায়াবেটিস ডায়াগনোসিস করে ফেলছেন। নেক্সট প্রশ্ন আসবে, আচ্ছা ডায়াবেটিসের ম্যানেজমেন্ট কি? এটা ইউজুয়ালি জীবন স্যার আপনাদের প্রত্যেককে প্রায় জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, তো ডায়াবেটিসের ম্যানেজমেন্ট কি? আপনাদের দুটা জিনিস মাথায় রাখতে হবে, হাইপারটেনশন আর ডায়াবেটিস, এটা নিয়ে প্রশ্ন করবে। যদি শিশির পোশাক স্যার আসে, স্যার হাইপারটেনশন নিয়ে প্রচুর প্রশ্ন করবে। এবং হাইপারটেনশন না পারলে স্যার অত্যন্ত ভদ্রলোক, খুব সুন্দরভাবে কথা বলেন। হাইপারটেনশন না পারলে স্যার আপনাকে কিছুই বলবে না, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট প্রশ্নতে যাই। এইটা বলবে, হ্যাঁ, কিন্তু স্যারের একটা মার্কিং প্যাটার্ন আছে, স্যার আগে থেকে মার্ক ঠিক করে রাখে কোন প্রশ্নে কত। তো আপনাকে হাইপারটেনশন না যে না পারলে মোটামুটি ফেইলের বন্দোবস্ত হয়ে যাবে। যদি আপনি মনে করবেন পরীক্ষাটা খুব ভালো হয়েছে কিন্তু আপনি ফেল করে ফেলবেন। তো হাইপারটেনশন অত্যন্ত জরুরি, হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো না পারলেই এক্সামিনারদের মেজাজ খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন নেক্সট প্রশ্নতে আসি। তো স্যার বলবে যে আচ্ছা কীভাবে ম্যানেজ করবেন? স্যার আই উইল, প্রথম কথা বলেন স্যার পেশেন্ট এডুকেশন অ্যাবাউট দ্য কন্ডিশন, অ্যান্ড স্যার ডায়েট ম্যানেজমেন্ট, অ্যান্ড স্যার এক্সারসাইজ অথবা ডিসিপ্লিন বলতে পারেন, ডায়েট, ডিসিপ্লিন এবং স্যার এক্সারসাইজ, অ্যান্ড স্যার ড্রাগ ম্যানেজমেন্ট। তো স্যার বলবে ডায়েটের কী অ্যাডভাইস দিবা তুমি? স্যার আমি রুগীকে মেডিটেরানিয়ান ডায়েট খাইতে বলবো। তো জাহাঙ্গীর স্যার বলবে মেডিটেরিয়ান ডায়েট বলতে আপনি কী বুঝেন? তখন তো আপনি বিপদে পড়ে গেছেন। স্যার তখন স্যার মেডিটেরিয়ান ডায়েট, যে মেডিটেরানিয়ান ডায়েট স্যার বলবেন স্যার লো স্যাচুরেটেড ফ্যাট কন্টেনিং ডায়েট, মোর আনস্যাচুরেটেড ফ্যাট খাবে। হ্যাঁ, তবে আপনি এত কিছু না বলা যায়, আপনার স্যার প্রথমে বললেন স্যার মেডিটেরানিয়ান ডায়েট, তখন স্যার বলবেন মেডিটেরানিয়ান ডায়েট বলতে কী বুঝেন? তখন বলবেন স্যার পেশেন্ট উইল টেক 5 portions অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এভরি ডে। আর স্যার বেসিক কার্বোহাইড্রেট ডায়েট স্যার খাবে, কিন্তু স্যার কার্বোহাইড্রেট ডায়েট হলো গিয়ে যে আপনার কী আর কি, ওই যে বেসিক কার্বোহাইড্রেট ডায়েট বলে যেগুলো স্যার, এই যে স্যার ওই যে লাল আটার রুটি এগুলো খাবে স্যার, ভাত একটু কম খাবে, ঠিক আছে? এরপর আপনাদের স্যারকে বলবেন স্যার রুগী প্রতিদিন বিন, পালস, এগ, মিট এইগুলো খাবে, 2 portion অফ ফিশ এভরি উইক খাবে, অয়েলি ফিশ। আপনি বলেন ডেইলি 5 portion অফ ভেজিটেবলস, স্যার হোল গ্রেইন পার্সন মানে আচ্ছা হ্যাঁ হোল গ্রেন 5 portion অফ ভেজিটেবল খাবে, হোল গ্রেইন ম্যাটেরিয়াল খাবে স্যার। আর স্যার পেশেন্ট মিট, এগ, ফিশ খাবে, বাট এগুলো আপনি বলবেন যে 2 portion অফ ফিশ খাবে স্যার এভরি উইকে। আর আনস্যাচুরেটেড অয়েল খাবে স্যার, আনস্যাচুরেটেড ফ্যাট খাওয়ার চেষ্টা করবে। আর ডেইলি 6 to 8 গ্লাস অফ ফ্লুইড, আর সল্ট খাবে less than 6 গ্রাম।
এই জিনিসগুলো স্যাররা একটু শুনতে চায়। আপনাদের বলতে পারেন ভালো, না হলে বলবেন স্যার লো ফ্যাট কন্টেইনিং স্যার ডায়েট, হোল গ্রেইন, যেমন স্যার লাল আটার রুটি, বাংলা ভাষায় বলবেন স্যার সবজি বেশি খাবে স্যার। যেমন ধরো মাটির নিচে যে, আমরা সহজ ভাষায় বলি যে মাটির নিচে যে সকল সবজি হয় সেগুলো ডায়াবেটিসে কম খাবে, ঠিক আছে। আর স্যার আনস্যাচুরেটেড ফ্যাট খাবে, স্যাচুরেটেড ফ্যাট কম খাবে, 6 to 8 কাপস ফ্লুইড খাবে স্যার ডেইলি। এতটুকু আপনি বলেন 5% অফ ভেজিটেবল, লো ফ্যাট, হোল গ্রেইন খাবে। আর স্যার উইকলি স্যার 2 পোর্শন অফ ফিশ খাবে। এই চারটা তো বলতে পারেন, এই চারটা বললে মোটামুটি স্যাররা খুশি। অনেক কিছু বলছেন। মেডিটেরেনিয়ান ডায়েটের মানে এই শব্দটা বলবে নাকি, ঠিক আছে। যেমন ধরুন যে লাল আটার রুটি, ব্রাউন রাইস, লাল আটার রুটি, এগুলো বেশি খাবে এবং আনরিফাইন্ড কার্বোহাইড্রেট খাবে আর কি। তা আপনারা বলেন আচ্ছা ডায়েট কীভাবে বলা যায়? ডায়েট আসলে জাহাঙ্গীর স্যার আসলে শুনতে চায় যে আপনাদের কাছে যে 5% অফ ভেজিটেবল, 2% অফ ফিশ ইচ ডে, স্যার আনরিফাইন্ড কার্বোহাইড্রেট খাবে বা হোল গ্রেইন খাবে, হোল গ্রেইন বলবেন, হোল গ্রেইন যে কার্বোহাইড্রেট সোর্স খাবে, স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ফ্যাট নেবে, এই চারটেই বলেন। আচ্ছা আর এক্সারসাইজ, স্যার বলেন স্যার ডিসিপ্লিন এক্সারসাইজ। তখন স্যার বলবে কীভাবে এক্সারসাইজ করবে? স্যার অ্যারোবিক এক্সারসাইজ করবে, ডেইলি 30 মিনিটস, উইকলি 5 days বা 150 মিনিটস পার উইক, মডারেট এক্সারসাইজ, নট মোর দেন 2 কনজিকিউটিভ ডে গ্যাপ, ঠিক আছে। তাহলে এইটা গেল সমস্যা। এখানে এই দুইটা বলতে পারবেন যে স্যার ডেইলি 30 মিনিট করে সপ্তাহে 5 দিন, কিন্তু টানা 2 দিন গ্যাপ যাবে না। মডারেট ইন্টেন্সিটি এক্সারসাইজ মানে কি স্যার দ্রুত গতিতে হাঁটবে? এর বাইরে প্রশ্ন জিজ্ঞেস করবে না, কত দ্রুত গতিতে হাঁটবে, এগুলো আপনাদেরকে মোটামুটি ইনশাল্লাহ জিজ্ঞেস করা হবে না। আচ্ছা এরপর আপনাদের ড্রাগের মধ্যে থাকবে ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের নাম বলেন, আর আছে ইনসুলিন, তাই তো। ওরাল হাইপোগ্লাইসেমির মধ্যে কোনগুলা হাইপোগ্লাইসিমিয়া করে, কোনগুলা করে না? হাইপোগ্লাইসিমিয়া করে না কোনগুলা? মেটফরমিন আর গ্লিপটিন, তাই না? আর আরেকটা আছে বোধহয়, কি বলে এটা, GLP-1 অ্যানালগ। আচ্ছা এখন বলবে যে নিউয়ার ড্রাগ আছে কোনগুলা? স্যার GLP-1 অ্যানালগ আর কি SGLT2 ইনহিবিটর। স্যাররা এটা শুনতে চাইবে, ভেরি ইম্পর্টেন্ট। SGLT2 ইনহিবিটর কি? ঠিক আছে, GLP-1 অ্যানালগ আর SGLT2 ইনহিবিটর, এই দুইটা স্যাররা শুনতে চায় এখন। ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে কী কী আছে? স্যার মেটফরমিন, সালফেনাইড ইউরিয়া, DPP-4 ইনহিবিটর, GLP-1 অ্যানালগ, SGLT2 ইনহিবিটর, থায়াজোলিডিনেডিয়ন্স। এর মধ্যে কোনগুলো হাইপোগ্লাইসেমিয়া করে না? মেটফরমিন, গ্লিপটিন, GLP-1 অ্যানালগ। হ্যাঁ আচ্ছা নিউয়ার ড্রাগ কোনগুলো? GLP-1 অ্যানালগ, SGLT2 ইনহিবিটর। স্যার বলবে আচ্ছা এখানে একটা প্রশ্ন লাগে যে ওবেস পেশেন্টকে কোনটা দিবেন? যে নাম্বার 2, একটা রোগীর ডায়াবেটিস আছে, হার্ট ফেলিওর আছে, ডায়াবেটিস আছে, সিকেডি আছে, কি দিবেন? তো স্যার বলবে যে এই যে প্রথম প্রশ্ন যে SGLT2 ইনহিবিটর, এই যে নতুন ড্রাগ আসছে, এটার কী লাভ? তো বলে স্যার যদি ডায়াবেটিসের পেশেন্টের যদি ডায়াবেটিসের সাথে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে অথবা হার্ট ফেলিওর থাকে, তখন আমাদের মেটফরমিনের পরে ফার্স্ট যে মানে এডিশনাল ড্রাগ চয়েস SGLT2 ইনহিবিটর। এখন বলে অংশ আগেই দিয়ে দিতে। তো স্যারের প্রশ্ন লিখে যে নিউয়ার কয়েকটা ড্রাগের নাম বলেন। GLP-1 অ্যানালগ, সিমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড, আচ্ছা এক্সেনাটাইড, তাই তো। আচ্ছা আর SGLT2 ইনহিবিটর এম্পাগ্লিফ্লোজিন, ডাপাগ্লিফ্লোজিন। তো স্যার জিজ্ঞেস করবে SGLT2 ইনহিবিটরের মানে ইন্ডিকেশন কী বা সুবিধা কী? স্যার ডায়াবেটিক পেশেন্টের যদি অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ লাইক স্ট্রোক, MI থাকে অথবা হার্ট ফেলিওর থাকে, তাহলে এই ড্রাগটা স্যার মর্টালিটি বেনিফিট দেয়, স্যার মর্টালিটি রেট কমায়। তো ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। এজন্য ডায়াবেটিস রুগীদের এই সকল কন্ডিশন থাকলে আমরা এটা দিই। সিকেডিতেও এটা মর্টালিটি এবং মরবিডিটি বেনিফিট দেয়, তবে ওইখানে অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজে বেশি দেয়। আর যদি স্যার GLP-1 অ্যানালগ, স্যার এইটাও স্যার মর্টালিটি বেনিফিট দেয়, তবে এটা প্রথমত দেয় সিকেডিতে বেশি বেনিফিট দেয়, আর অন্যান্য MI, ISD, হার্ট ফেলিওর থাকলে ওগুলাতেও বেনিফিট দেয়, ঠিক আছে।
তাহলে এই দুইটার বেনিফিট মোটামুটি সেম। তখন স্যার বলবে আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা বলছেন। আচ্ছা একটা প্রশ্ন গেলো কোনগুলা এই যে কি এই ওবেস পেশেন্টকে দিবেন, কোনগুলা মানে কোনগুলা হাইপোগ্লাইসিমিয়া করে না, কোনগুলা ওয়েট কমায়, ওয়েট নিউট্রাল। হ্যাঁ, আর হলো গিয়ে SGLT2 ইনহিবিটর এবং GLP-1 অ্যানালগের নাম এবং এদের সুবিধাটা কি। আচ্ছা এখন বলে SGLT2 ইনহিবিটর একটা নাম বলেন। ওকে, SGLT2 ইনহিবিটরের সাইড এফেক্ট কি? সাইড এফেক্ট কি স্যার? স্যার এই যে UTI, ইউরিনারি ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন অফ দ্য জেনিটেলিয়া, আর কি ফিমেলের ক্ষেত্রে আর কি, আর কি আর স্যার ইউগ্লাইসেমিক ডিকে। আপনি যদি এতদূর পর্যন্ত যাইতে পারেন প্রশ্ন এরকম আসবে। আচ্ছা ঠিক আছে, তারপর ইনসুলিন, হোয়াট আর দ্য টাইপস অফ ইনসুলিন, এটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, আচ্ছা এখানে গেলে একটা প্রশ্ন, তাহলে ডায়াবেটিসের ম্যানেজমেন্ট শেষ। এখন তাহলে আমার প্রথম প্রশ্ন আসছে যে সিনারিও বলছিল স্যার, সিনারিওতে আপনি এতদূর পর্যন্ত আসছেন স্যার রুগীর ডায়াবেটিস, তখন স্যার জিজ্ঞেস করবে এখন কি করবা? স্যার আই উইল অ্যাডভাইস দ্য পেশেন্ট অ্যাবাউট ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, দেন আই উইল প্রেসক্রাইব ড্রাগ। তখন স্যার বলবে ডায়াগনোসিসের সাথে সাথেই ড্রাগ দিয়ে দিবা? হ্যাঁ, ডায়াগনোসিসের সাথে সাথে আমরা ড্রাগ দেই। ঠিক আছে, ডায়াবেটিসে অন ডায়াগনোসিস আমরা ট্রিটমেন্ট দিই, অনেক সময় আমরা প্রি ডায়াবেটিস কন্ডিশনেও ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট দিই। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা তো এখন কী ওষুধ দিবেন স্যার? আনলেস কন্ট্রাইন্ডিকেটেড মেটফরমিন ইজ দ্য ফার্স্ট লাইন অফ ড্রাগ। আপনাদের বইতে এটা আছে, আপনি এটাই বলবেন যে আনলেস কন্ট্রাইন্ডিকেটেড মেটফরমিন ইজ দ্য ফার্স্ট লাইন ড্রাগ। তাহলে স্যার বলবে আচ্ছা ঠিক আছে, তাহলে মেটফরমিনের কন্ট্রাইন্ডিকেশন কি স্যার? EGFR লেস দেন 30, মানে সিকেডি আর কি, সিকেডি স্টেজ 4 আর বিয়ন্ড, আর স্টেজ 3B থাকলে আমরা মেটফরমিনের ডোজ রিডাকশন করি। তো আপনি তো বলে স্যার সিকেডি শেষ। আচ্ছা মেটফরমিন, স্যার বলে মেটফরমিনের সাথে আর কি দেওয়া যায়? যদি স্যার এটা ডিপেন্ড করে আমরা যে কোনো অ্যান্টিডায়াবেটিক এজেন্ট, মেটফরমিন ফার্স্ট লাইন, এডিশনাল ড্রাগ হিসেবে আমরা যে কোনো অ্যান্টিডায়াবেটিক এজেন্ট ইউজ করতে পারি। ইট ডিপেন্ডস আপন পেশেন্ট কোমরবিড কন্ডিশন, ওয়েট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। সো উই ক্যান ইউজ এনি ড্রাগ, but it depends upon, we can use any drug along with metformin, but it depends upon patients it depends upon patients ওই কি যে কোমরবিড কন্ডিশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আর ওয়েট। তো আপনি যদি দেখেন পেশেন্টের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, অথবা হার্ট ফেলিয়ার আছে, অথবা সিকেডি আছে, উই ক্যান ইউজ SGLT2 ইনহিবিটর ইফ কন্ট্রাইন্ডিকেটেড GLP-1 অ্যানালগ। আপনি যদি দেখেন পেশেন্টের সিকেডি আছে, তাহলে আপনি ক্যান ইউজ GLP-1 অ্যানালগ ইফ কন্ট্রাইন্ডিকেটেড অর নট ফিজেবল SGLT2 ইনহিবিটর। ক্লিয়ার? আচ্ছা স্যার বললো আচ্ছা ঠিক আছে, এই যে তুমি অ্যান্টিডায়াবেটিক ড্রাগ দিলা, তুমি রুগীকে কয় মাস পর ফলো আপ করবা? কয় মাস পর ফলো আপ করবেন? 3 মাস পর। ফলো আপ টুল কি? ফলো আপ টুল, আইডিয়াল ফলো আপ টুল HbA1c। ঠিক আছে, আইডিয়াল ফলো আপ টুল HbA1c। ক্লিয়ার? আচ্ছা আর HbA1c কখন করা যায় না স্যার? এনিমিয়া থাকলে করা যায় না, এনিমিক পেশেন্টে HbA1c করা যায় না। আর কখন করা যায় না? এনিমিয়া, থ্যালাসেমিয়া, সিকল সেল এনিমিয়া। আর কখন করা যায় না স্যার? প্রেগনেন্সিতে করা যায় না। তাহলে HbA1c কখন ইউজ করা যাবে না? এনিমিয়া অ্যান্ড প্রেগনেন্সি। আচ্ছা এখন স্যার বলবে আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে রুগীকে, তাহলে এইখানে আপনি এই যে ট্রিটমেন্ট পর্যন্ত আপনাকে আসতে হবে। আচ্ছা এখন লাগে ইনসুলিন, আমরা ছিলাম ইনসুলিনের টাইপ কত প্রকার, সেখান থেকে একটা আসতে পারে ইন্ডিকেশন অফ ইনসুলিন। যদি জিজ্ঞেস করেই ফেলে, মানে আপনাদের তো এবার এক্সামিনার চেঞ্জ হবেন আর কি। হ্যাঁ, তো আসলে আপনাদেরকে একটু প্রিপারেশন থাকতো। ইন্ডিকেশন ইনসুলিন মানে কি স্যার? টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, গুড। তারপর কি স্যার? টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস উইথ HbA1c মোর দেন 10, ফাস্টিং ব্লাড গ্লুকোজ মোর দেন 16, র্যান্ডম ব্লাড গ্লুকোজ মোর দেন 19 ডিউরিং ডায়াগনোসিস অর এট এনি পয়েন্ট অফ ট্রিটমেন্ট। আর ডায়াবেটিস উইথ এনি অ্যাকিউট কমপ্লিকেশন লাইক DKA HHS, ডায়াবেটিস মেলাইটাস উইথ প্রেগনেন্সি, আর কি ডায়াবেটিস মেলাইটাস এট অ্যাকিউট ইলনেস লাইক স্ট্রোক, MI। হ্যাঁ, আরও লাগে পেরিওপারেটিভ কেস। ইনসুলিন ইন্ডিকেশন আছে এই 6-7টা। তাহলে আপনারা সহজভাবে বলেন স্যার টাইপ 1 ডায়াবেটিস স্যার 1 নাম্বার, হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস উইথ HbA1c মোর দেন 10। এটা যদি এটা আচ্ছা
RBS 19 আচ্ছা, এটা আপনার বলার প্রয়োজন নাই। আপনার বলেন স্যার টাইপ 2 ডায়াবেটিস যদি 3টা ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট ফেল করে, 3 ওরাল অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট ফেল, 2 or 3 আর কি স্যার, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস উইথ diabetes not controlled with 3 অ্যান্টি-ডায়াবেটিক এজেন্ট or 2 অ্যান্টি-ডায়াবেটিক এজেন্ট। ঠিক আছে, 3টা হলে এক এক করে শিওরলি, 2 হলেও আমরা অনেক সময় দিই 2। আর আপনারা বলেন যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস স্যার উইথ প্রেগনেন্সি উইথ অ্যাকিউট কমপ্লিকেশন, আপনারা তো এটা বলেন উইথ অ্যাকিউট কমপ্লিকেশন, তখন স্যার বলবে অ্যাকিউট কমপ্লিকেশন কি, DKA-HHS। ঠিক আছে, DKA-HHS, সেখান থেকে যাবে DKA-HHS এর পার্থক্য হয়তো জিজ্ঞেস করতে পারে, সেটা বাদ দেন, এটা লাগবে না। ইন্ডিকেশন ইনসুলিন আপনারা এটা বলেন টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসে 3টা অ্যান্টি-ডায়াবেটিক এজেন্ট ফেল করছে, আর বাকিগুলো বাদ দেন, এগুলো টাফ হয়ে যাবে। ডায়াবেটিস উইথ প্রেগনেন্সি, ডায়াবেটিস উইথ অ্যাকিউট কমপ্লিকেশন লাইক DKA-HHS, এটা তো বলতে পারবেন এই 4টা। আচ্ছা, এরপর আসবে ডায়াবেটিসের কমপ্লিকেশন। এই যে একটা ছক আছে, ঠাটা মুখস্থ বলেন স্যার, মাইক্রোভাস্কুলার, ম্যাক্রোভাস্কুলার অ্যান্ড সাসেপ্টিবিলিটি ইনফেকশন। ঠিক আছে, আর রিমাটোলজিক্যাল কমপ্লিকেশন মধ্যে আছে ফ্রোজেন শোল্ডার, ট্রিগার ফিঙ্গার। ফ্রোজেন শোল্ডার বললে তো মাইক্রোভাস্কুলার কি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ক্যাটারেক্ট, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। নিউরোপ্যাথির মধ্যে কি আছে, পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি। ঠিক আছে, আর ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন মধ্যে আছে করোনারি, MI, ISD, সেরেব্রোভাস্কুলার হলে গিয়ে TIA, স্ট্রোক, আর হলে গিয়ে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। সাসেপ্টিবিলিটি ইনফেকশন লাইক UTI, ক্যান্ডিডিয়াসিস, ফ্রোজেন শোল্ডার। ঠিক আছে, মানে রিমাটোলজি। তাহলে এই কয়েকটা মুখস্থ থাকবে, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি। নিউরোপ্যাথি থেকে পেরিফেরাল নিউরোপ্যাথি, অটোনমিক নিউরোপ্যাথি হয়। অটোনমিক নিউরোপ্যাথির ফিচার কী কী, এই প্রশ্নটা জিজ্ঞেস করে আপনি উত্তর স্যার অটোনমিক নিউরোপ্যাথির ফিচার হলো গিয়ে স্যার এই যে রেস্টিং টেকিকার্ডিয়া, ফিক্সড হার্ট রেট, পোস্চুরাল হাইপোটেনশন, গ্যাস্ট্রেটরি সুয়েটিং, অ্যাবনর্মাল গ্যাস্ট্রিক অ্যাবডোমিনাল ব্লোটিং, আর্লি স্যাটিটি, ইরেকটাইল ডিসফাংশন। এত কিছু কি বলতে পারবেন? না বলতে পারলেন তো এটা বলবেন স্যার রেস্টিং টেকিকার্ডিয়া, পোস্চুরাল হাইপোটেনশন। তখন স্যার জিজ্ঞেস করে পোস্চুরাল হাইপোটেনশন জিনিসটা কী, তা আপনার জন্য খুব ভালো, যদি উত্তর দিতে পারেন দারুণ। স্যার সুপাইন পজিশনে ব্লাড প্রেশার, আর 2 মিনিটস লেট সুপাইন পজিশনে ব্লাড প্রেশার মাপবো, তার 2 মিনিট পরে স্ট্যান্ডিং পজিশনে ব্লাড প্রেশার মাপবো। যদি সুপাইন থেকে স্ট্যান্ডিং পজিশনে ব্লাড প্রেশারের ফল মোর দেন 20/10 মিলিমিটার মার্কার, 20/10 মিলিমিটার মার্কারি অর মোর হয়, তখন সেটাকে আমরা বলবো স্যার পোস্চুরাল হাইপোটেনশন। তাহলে ডায়াবেটিস রোগী অটোনমিক নিউরোপ্যাথি হলে পোস্চুরাল হাইপোটেনশন কেন হবে? স্যার আমরা যখন দাঁড়াই তখন পেরিফেরাল পুলিং অফ ব্লাড প্রেশার হয়, তাই না? পেরিফেরাল পুলিং অফ ব্লাড হয় ডিউ টু দ্য ইফেক্ট অফ গ্রেভিটি, ফলে পায়ের দিকে বিপিটা যে ব্লাড চলে যায়, তখন কি হয় আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে ভেসো কনস্ট্রিক্ট করে ব্লাডটাকে উপরের দিকে পাঠায়। যে কোনো নর্মাল মানুষের ক্ষেত্রেই পেরিফেরাল পুলিং অফ ব্লাড হয় শোয়া থেকে দাঁড়ানোর সাথে সাথেই, বাট নর্মাল মানুষের ক্ষেত্রে অটোনমিক নার্ভাস সিস্টেম ভেসো কনস্ট্রিকশন করে উইদিন 2 মিনিটসের মধ্যে ব্লাড প্রেশারকে নর্মালে নিয়ে আসে। বাট যার অটোনমিক নিউরোপ্যাথি আছে তার পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশনটা হয় না, ফলে যেহেতু ভেসো কনস্ট্রিকশন হয় না, যে তার তো ব্লাড কনস্ট্রিকশন মানে উপরের দিকে উঠে না, এজন্য তার পোস্চুরাল হাইপোটেনশন পাওয়া যায়, সেটা 2 মিনিট পরে পাওয়া যায়। এখন অটোনমিক নিউরোপ্যাথির সবচেয়ে কমনেস্ট কজ লাগে ডায়াবেটিক অটোনমিক নিউরোপ্যাথি। আর যে সকল অটোনমিক নিউরোপ্যাথি আছে এগুলো আপনারা কখনো পাবেন না ইউজুয়ালি। ঠিক আছে, আচ্ছা তাহলে কমপ্লিকেশন চলে গেল। আরেকটা প্রশ্ন করে টাইপস অফ ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, আদার স্পেসিফিক টাইপ ডায়াবেটিস। টাইপ 1 আর টাইপ 2 পার্থক্যটা দয়া করে একটু পড়বেন, অনেক পড়ার ডায়াবেটিসে, কিন্তু আশা করি এগুলো পড়লে কাজ হয়ে যাবে। তো টাইপ 1 টাইপ 2 পার্থক্যটা পড়ে ফেলবেন। আচ্ছা, আপনারা কি পোস্চুরাল হাইপোটেনশনের মেকানিজম কি বুঝতে পারছেন? আপনাদের কি ডায়াবেটিস সম্বন্ধে কোনো প্রশ্ন আছে কিনা, না পোস্চুরাল হাইপোটেনশনের মেকানিজম বুঝতে পারছেন কিনা না?
ওকে, এই কেউ কথা বলো রে। কেউ কি আসো নাকি? পোস্টুরাল হাইপোটেনশন হলো গিয়ে আপনাদের, আমরা যখন শোয়া থেকে দাঁড়াই তখন আমাদের কি হয়, ডিউটি ইফেক্ট অফ গ্রেভিটি, দ্যাট স্পুলিং অফ ব্লাড টু দ্য পেরিফেরি, মেইন মানে টু দ্য লোয়ার লিম। আমাদের দুইটা হার্ট আছে না, সেন্ট্রাল হার্ট, পেরিফেরাল হার্ট। এখানেই আমরা যখন শোয়া থেকে দাঁড়াই তখন আমাদের ব্লাড পেরিফেরাল পুলিং হয় ডিউটি ইফেক্ট অফ গ্রেভিটির কারণে লোয়ার লিম্বে, ঠিক আছে, পেরিফেরাল সার্কুলেশনে। তখন কি হয়, তখন আপনাদের আমাদের তখন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে ভেসোকনস্ট্রিকশন করে। ভেসোকনস্ট্রিকশন করলে কী হবে, যে ব্লাডগুলো নিচে গেছিলো, যে ভেসেলে ছিল, তারা তো ভেসোকনস্ট্রিকশন করলে উপরের দিকে উঠতে হবে, তার উপরের দিকে উঠবে, আমাদের যে ব্রাকিয়াল ব্লাড প্রেশার নর্মাল হয়ে যাবে। এটাকে নর্মাল ফেনোমেনন, এটা সবার ক্ষেত্রেই ঘটে, বাট উইদিন 2 মিনিটসের মধ্যে আমাদের ব্রাকিয়াল ব্লাড প্রেশার নর্মালে চলে আসবে। কিন্তু যদি আপনার দুইটা ক্ষেত্রে আপনি পোস্টুরাল হাইপোটেনশন পাবেন, কখন পাবেন, একটা তো বললাম যে যদি আপনার পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন না হয়, আরেকটা কি, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন হইল কিন্তু বডিতে এডিকেট ব্লাড নাই বা ফ্লুইড নাই, ফলে ভেসোকনস্ট্রিকশন করেও পর্যাপ্ত ব্লাড ব্রাকিয়াল ভেসেলে পাঠানো যায় নাই, যেই ব্লাডটা আপনার ল্যাটারাল প্রেশার ক্রিয়েট করে বিপি বাড়াবে, ঠিক আছে না। তাহলে আপনার যদি ভলিউম লস হয় ইন দ্য ফর্ম অফ ডায়রিয়া, ভমিটিং, ব্লাড লস, তখন আপনি পোস্টুরাল হাইপোটেনশন পাবেন। এজ দেয়ার ইজ নট এনাফ ভলিউম টু রিচ ইন এডিকেট অ্যামাউন্ট আপ টু ব্রাকিয়াল সার্কুলেশন। আর যদি অটোনমিক নার্ভাস সিস্টেমে কোনো মানে প্যাথোলজি হয়, মানে অটোনমিক নার্ভাস সিস্টেম যদি ডিসফাংশন থাকে, দেয়ার উইল বি লস অফ অটোনমিক ভেসোকনস্ট্রিকশন, যে sympathetic induced there is loss of vasoconstriction ability of the peripheral vessels, ফলে there will be not enough, so there will not be sufficient pushing effect, amount of blood is normal but due to insufficient pushing effect there will be lack of blood in brachial circulation, মানে ব্লাড ভলিউমটা ব্রাকিয়াল সার্কুলেশনে এডিকেট থাকবে না, হ্যাঁ, টু মানে যে শোয়াতে যেরকম ছিল এরকম থাকবে না, ফলে আপনার ল্যাটারাল প্রেশার ইন্ডিউস কমে যাবে, ফলে বিপি ফল করবে। কথা বোঝা গেছে? সেটা যদি, তাহলে যদি আমি শোয়া অবস্থায় মাপবো এবং যে দাঁড়ানোর 2 মিনিট পরে মাপবো, যদি আমার ব্রাকিয়াল ব্লাড প্রেশার মোর দেন 20/10 মিলিমিটার মার্কারি ফল করে, তখন আমরা বলি পোস্টুরাল হাইপোটেনশন। এটা হলো অটোনমিক নিউরোপ্যাথির একটা ফিচার। আচ্ছা, ইনসুলিন কীভাবে দেয়? হ্যাঁ, ইনসুলিন স্যার জিজ্ঞেস করবে কীভাবে দেয়। স্যার সাবকিউটেনিয়াসলি দেয়। কোথায় কোথায় দেয় স্যার? ইন অ্যাবডোমেন অ্যারাউন্ড আম্বিলিকাস, তবে সাধারণত আম্বিলিকাস থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি দেয় আর কি। আমরা টাই পরি না, টাই যে জায়গায় থাকে আম্বিলিকাসের ওই জায়গা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে। আপনি বললেন স্যার অ্যারাউন্ড আম্বিলিকাস, আর্ম, থাই, এনাফ। সাবকিউটেনিয়াসলি অ্যারাউন্ড আম্বিলিকাস, আর্ম ওর থাই। কীভাবে দেয় স্যার? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলেও দেওয়া যায়। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, স্কিন পিঞ্চ করে স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঢুকাই এবং এটাকে দিয়ে দেই এবং পুশ করি। পুশ করার পর কোনো রাব করতে হয় না, ঠিক আছে। আচ্ছা, যদি রুগীর অবেস থাকে তাহলে আর স্কিন পিঞ্চ করতে হয় না, তবে আপনারা বলবেন স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, স্কিন পিঞ্চ করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সাবকিউটেনিয়াস দিই, ঠিক আছে। আচ্ছা, তো স্যার বলবে আইবি বা আইএম দেওয়া যায় না? জি স্যার, আইবি আইএম দেওয়া যায় কখন? স্যার যদি ডিকেএ বা এইচএইচএস থাকে, ঠিক আছে, ডিকেএ বা এইচএইচএস থাকে তখন আমরা আইবি বা আইএম দিই, ঠিক আছে। তো আচ্ছা, এরপর ইনসুলিনের কমপ্লিকেশন। স্যার বলে ইনসুলিন দিলে কী হইতে পারে? স্যার হাইপোগ্লাইসেমিয়া হইতে পারে। তো হাইপোগ্লাইসেমিয়া সম্বন্ধে আপনারা কী করবেন? ব্লাড গ্লুকোজ মোর দেন 4, যে লেস দেন 4, কোনো ডায়াবেটিক পেশেন্টের ব্লাড গ্লুকোজ যদি লেস দেন 4 থাকে, আর নন ডায়াবেটিক হলে কত? লেস দেন 3। ডায়াবেটিক পেশেন্টের ব্লাড গ্লুকোজ লেস দেন 4 হইলে সেটাকে বলা হয়
হাইপোগ্লাইসিমিয়া। স্যার বলবে এর উপরে কি হাইপোগ্লাইসিমিক সিমটম আসতে পারে? স্যার আসতে পারে। ধরো বললো, স্যার জিজ্ঞেস করে যে একটা রোগীর ব্লাড গ্লুকোজ এমনি থাকে 20-22 হয়ে গেলো 6 হঠাৎ করে, সে হাইপোগ্লাইসিমিয়ার সিমটম নিয়ে আসবে, তুমি কি এটা হাইপোগ্লাইসিমিয়া বলবা? জি স্যার আমি হাইপোগ্লাইসিমিয়া বলবো। এই স্যার প্রশ্ন স্যার করছিল। কেন বলবেন? কারণ স্যার পেশেন্টের ব্রেইন আসলে স্যার হাই ব্লাড গ্লুকোজে অ্যাডপ্টেড, এজন্য তার এই নর্মাল ব্লাড গ্লুকোজেও তার হাইপোগ্লাইসিমিক সিমটম এসে গেছে। যাই হোক, হাইপোগ্লাইসিমিয়া কত <4 হলে হাইপোগ্লাইসিমিয়ার ম্যানেজমেন্ট কি? আপনি এক কথা বলবেন, অনেক কিছু আছে, একটা ছক আছে, খুবই সুন্দর ছক আছে ডেভিডসনে, পড়তে পারলে খুব ভালো। আপনি বলবেন স্যার আমি দেখবো যে পেশেন্ট ইজ এবল টু সোয়ালো, কনসিয়াস অ্যান্ড এবল টু সোয়ালো কিনা না। ইফ স্যার কনসিয়াস অ্যান্ড এবল টু সোয়ালো হয়, দেন আই উইল গিভ হিম গ্লুকোজ ড্রিঙ্ক। আর যদি আনকনসিয়াস আনএবল টু সোয়ালো হয়, তাহলে স্যার আমি কী করবো? স্যার আমি তাকে স্যার আইবি ডেক্সট্রোজ দেবো, 75 ml 50% ডেক্সট্রোজ। আর গ্লুকোজ ড্রিঙ্কে কী থাকবে স্যার? 15 গ্রাম গ্লুকোজ থাকবে, মানে স্যার 3 চামচ পানি, 1 চামচে 5 গ্রাম থাকে, 3 চামচ পানি, যে 3 চামচ গ্লুকোজ দিয়ে আমি গ্লুকোজ ড্রিঙ্ক বানাবো। এটা বলতেছি, আপনাগুলো কিচ্ছু বলবো না। আপনি বলবেন স্যার যদি রুগী কনসিয়াস না, আপনি স্যার বলবে ইনসুলিনের সাইড এফেক্ট কি? হাইপোগ্লাইসিমিয়া। কখন হাইপোগ্লাইসিমিয়া বলবেন? ব্লাড গ্লুকোজ <4। আপনি এটাই মনে রাখবেন, সবার ক্ষেত্রে আপনি এটাই বলবেন 4। কী করবেন? ইফ কনসিয়াস অ্যান্ড এবল টু সোয়ালো, স্যার গ্লুকোজ ড্রিঙ্ক দেবো। ইফ আনকনসিয়াস অ্যান্ড আনএবল টু সোয়ালো, কী করবেন? স্যার আইবি ডেক্সট্রোজ দেবো। আইবি ডেক্সট্রোজ নাই, স্যার গ্লুকোজ জেল দিয়ে দেবো। এটাও পাচ্ছেন না, স্যার আমি রুগীকে হানি জিব্বার নিচে দিয়ে দিব। স্যার যে জিব্বার নিচে কী দেবো? মধু দেবো। ঠিক আছে, আচ্ছা। আর কোনো প্রশ্ন বোধহয়? আর মোটামুটি এতটুকু বললে হয়তো কাজ হয়ে যাবে। আর মনে হয় আমরা কোনো কিছু বাদ দিই নাই বোধহয়। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি না? না আছে কি ডায়াবেটিস থেকে? কোনো প্রশ্ন কি বাদ গেছে? তো আপনারা কিন্তু টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিসের ফিচারটা পড়বেন। ডিকে থেকে প্রশ্ন করে ফেললে ডিকের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াটা একটু দেখবেন। আর টাইপস অফ ডায়াবেটিসটা কিন্তু একটু দেখবেন। হ্যাঁ, টাইপ 1 টাইপ 2 আদার স্পেসিফিক টাইপ কী কী একটু নাম বলেন, এগুলা বলবেন আমার মনে হয়। আর HbA1c কি? স্যার গ্লাইকেটেড হিমোগ্লোবিন, মানে স্যার এখানে গ্লুকোজের সাথে যদি হাইপারগ্লাইসিমিয়া, মানে স্যার গ্লুকোজের সাথে হিমোগ্লোবিন ব্লাডে একটা নন এনজাইমেটিক কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। তো গ্লুকোজ বাড়লে এই মানে আপনার যে HbA1c কি জিজ্ঞেস করছিল আপনাদেরকে হিজবুল্লাহ জীবন স্যার, তো আপনি বলবেন যে স্যার হোয়াট ইজ HbA1c? স্যার এটা গ্লাইকেটেড হিমোগ্লোবিন A1c। এর মানে কি? স্যার গ্লুকোজ ইজ অ্যাটাচড টু হিমোগ্লোবিন with by a non-enzymatic covalent attachment. If there is hyperglycemia, there will be increased proportion of glucose attached to the hemoglobin A1. ঠিক আছে, হিমোগ্লোবিনের সাথে ইনক্রিজ গ্লুকোজ হিমোগ্লোবিনের সাথে কীভাবে মানে নন কোভ্যালেন্ট বন্ড করে ব্লাডে কিছু গ্লুকোজ থাকে। মানে গ্লুকোজ বাড়লে তো কী হবে? ব্লাডে এই যে এই হিমোগ্লোবিনের যেই পরিমাণ হিমোগ্লোবিন আছে তার বেশি পার্সেন্টেজের সাথে সে কোভ্যালেন্ট বন্ড করবে। এটাই হলো কি HbA1cর মানে বেসিক আইডিয়া। এটা দিয়ে কী করি স্যার? আমরা 3 মান্থলি ব্লাড গ্লুকোজ মনিটর করতে পারি স্যার। 3 মান্থলি ব্লাড গ্লুকোজ কন্ট্রোল দেখা যাবে। ঠিক আছে, তো স্যার এটা প্রশ্ন করবে যে একজন রুগী আপনার কাছে আসলো, যে সে আসার আগে 3 দিন খুব ওষুধ টষুধ খেয়ে কন্ট্রোল করে আসছে, এখন আপনি কীভাবে বুঝবেন এটা আনকন্ট্রোলড? এটা পরীক্ষার প্রশ্ন। তখন স্যার HbA1c করবো। এটা মানে কি স্যার? গ্লাইকেটেড হিমোগ্লোবিন A1c। এর মানে স্যার গ্লুকোজ ইউজুয়ালি বাইন্ড যে অ্যাটাচড উইথ হিমোগ্লোবিন A1 উইথ এ নন এনজাইমেটিক কোভ্যালেন্ট বন্ড। যখন গ্লুকোজের অ্যামাউন্ট বাড়বে স্যার, হিমোগ্লোবিনের মানে এই গ্লাইকেটেড হিমোগ্লোবিনের অ্যামাউন্টও স্যার বাড়বে, প্রপোর্শনেটলি বাড়বে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি স্যার যে 3 মান্থলি যেহেতু আরবিসির হিমোগ্লোবিনের লাগতেছে সার্ভাইভাল এট 3 মান্থলি এই গ্লুকোজ কন্ট্রোল কীরকম আছে এটা আমরা বুঝতে পারবো। এটাও স্যার জিজ্ঞেস করে কতদিন, কেন 3 মান্থলি? স্যার আরবিসির লাইফ স্পেন 3 মান্থস, হিমোগ্লোবিন তো আরবিসির ভিতরে আছে। ঠিক আছে, এর বাইরে তো আমরা মনে করি না কিছু আসবে।
আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা? না, টাইপস অফ ইনসুলিন তো বইতে আছে, 4 টাইপের ইনসুলিন আছে, ওগুলো মুখস্থ করবা, একটা একটা নাম মুখস্থ করলেই হবে। আচ্ছা, ডায়াবেটিস তো গেল, আমাদের আর কোনো কিছু কি বাকি ছিল? আপনাদের এক্সরে তো হয়েছে, ইসিজি হয়েছে, বাকি যে ডাটাগুলো আছে 7, 8, 9, 10, 6, 7, 9, 10 এইগুলো আলোচনা হবে, আপনারা ক্লাসে থাকবেন। এগুলো কিন্তু আপনাদের পরীক্ষার হলে যে সকল ডাটা থাকে ওগুলার ভিত্তিতে আলোচনা হবে, সিমিলার জিনিস বা সেম জিনিস দিয়ে আলোচনা হবে। সবাই ক্লাসে থাকবেন। আমরা একটা পাওয়ার পয়েন্ট রেডি করছি, ওইটা থেকে প্রশ্ন, ওইটা আপনাদেরকে ক্লাসে দেখানো হবে, ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? ডায়াবেটিস তো আমরা পড়ে ফেললাম, আর কোনো টপিক কি আছে? হাইপার টেনশন, ডেঙ্গু ফ্লুইড ম্যানেজমেন্ট। ডেঙ্গু ফ্লুইড ম্যানেজমেন্ট তোর বাবা তোমার জিজ্ঞেস করবে না, তো বলতে গেলে তো বিশাল ঝামেলা। ডেঙ্গু ফ্লুইড ম্যানেজমেন্ট তো বিশাল বিষয়। হাইপার টেনশন, ডেঙ্গু ফ্লুইডে আপনি বলবেন স্যার যদি রোগীর শক থাকে, হিমাটোক্রিট 10-এর বেশি বেড়ে যায়, হ্যাঁ, তাহলে স্যার আমরা আইভি ফ্লুইড দেবো। শকে থাকলে 500 ml দেবো রানিং, আর শকে না থাকলে স্যার ক্রিটিক্যাল পিরিয়ডে তো 1.5, অনেক ঝামেলা আছে। আপনি বলবেন স্যার, সহজ করে বলবেন স্যার আইভি ফ্লুইড দেবো। কি ফ্লুইড দেবো স্যার? ক্রিস্টালয়েড দিব। এক, কখন দিবে? ইফ দ্য পেশেন্ট ইন শক, ইফ দ্য পেশেন্ট ইজ ইন ক্রিটিক্যাল ফেজ, অথবা স্যার ইফ দ্যার ইজ এইচবি মানে হিমাটোক্রিট রাইজ মোর দেন স্যার 10% যদি থাকে দিব। তারপর তো স্যার ক্রিটিক্যাল ফেজ হলো 48 ঘন্টা। 48 ঘন্টা ড্রাগ দিয়ে একটা রুল আছে 1.5, 3, এটা তো অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি এতটুকুই বলো স্যার, যদি বললো শকে আছে কী করবা? স্যার আইভি ফ্লুইড দেবো রানিং, দিলা। এরপর স্যার আমি যদি ইমপ্রুভমেন্ট না হয় আবার আইভি ফ্লুইড দেবো রানিং, এবং স্যার আমি কিছু টেস্ট করব, সিবিসি করব, স্যার হেমাটোক্রিটের রাইজ বা ফল দেখব, তারপরে অ্যাকর্ডিংলি আমি কলোয়েড দিব বা ব্লাড দিব, ঠিক আছে? এভাবে বললেই হবে। মানে এত বেশি আপনাদের, এটা অনেক বড় পড়াশোনা, এটা তো আসলে আপনাদেরকে জিজ্ঞেস করার কথা। জিজ্ঞেস করছে কিনা আমার কখনো মনে হয় নাই। ডেঙ্গু সিনারিও থাকবে, ডায়াগনোস করতে পারছেন, ইনভেস্টিগেশন কী করবেন, কখন কোন ইনভেস্টিগেশন যে করবেন। প্রথম 3 দিন NS1 অ্যান্টিজেন, 4th ডে অনওয়ার্ড, স্পেশালি 5 ডে থেকে ডেঙ্গু অ্যান্টিবডি IgM IgG, ঠিক আছে? IgM যে পজিটিভ হওয়ার মাঝে যা কি, শুধু IgM এর মাঝে যা কি, আর IgG সাথে থাকলে সেইটার মাঝে যা কি। 2, ডেঙ্গু সেরোটাইপ কয় প্রকার, ডেঙ্গু শক সিনড্রোম কখন হবে? স্যার যখন রিপিট ইনফেকশন হবে, ক্রস রিয়াকশন হয়, ওভারহেলমিং ইমিউন রিয়াকশন হয় ডিউ টু ক্রস রিয়াকশন এবং সেরোটাইপস, ঠিক আছে? তারপর বলবে আচ্ছা ইনভেস্টিগেশন কীভাবে করবা, সিবিসি এইটা সিবিসিতে কী দেখবা? হেমাটোক্রিট দেখবো, প্ল্যাটলেট কাউন্ট দেখবো। আপনার খালি প্ল্যাটলেট কাউন্ট বলবে না, হেমাটোক্রিট দেখবো, এটা মেইন। ম্যানেজমেন্ট কী স্যার ফ্লুইড ম্যানেজমেন্ট করবো, সিমটম, ওয়াচফুল ওয়েটিং, ওয়াচফুল অবজারভেশন অ্যান্ড ফ্লুইড ম্যানেজমেন্ট। ফ্লুইড ম্যানেজমেন্ট করবা, কখন ফ্লুইড দিবা? এই যে ইফ দ্য পেশেন্ট ইন শক, ক্রিটিক্যাল ফেজ, হেমাটোক্রিট রাইজ মোর দেন 10%, ঠিক আছে? আচ্ছা, এইগুলা বলবা। তাহলে প্রশ্নগুলো আপনি কি ইনভেস্টিগেশন সিনারিও, তারপর টোনিকের টেস্টের মাঝে যা কীভাবে করে, কত সেন্টিমিটার কয়টা পায়, তারপরে লেগে ইনভেস্টিগেশন কোন দিন কোনটা করবেন, সিবিসি তো করতেই হবে, সাথে প্রথম 3 দিন কোনটা করবেন, পরে কোনটা করবেন। আর হলে গিয়ে ম্যানেজমেন্টে ফ্লুইড ম্যানেজমেন্টের কয়েকটা ইন্ডিকেশন, শক, হেমাটোক্রিট রাইজ, আর কি, আর হলে গিয়ে আপনার ক্রিটিক্যাল ফেজে। এরপর হলে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে যে এই যে ডেঙ্গু হইলো, কাদের শক সিনড্রোম হয় বেশি? স্যার যার রিপিট ইনফেকশন মানে রিপিটেড ইনফেকশন হয়, এটার মেকানিজম কী? ওভারহেলমিং ইমিউন রিয়াকশন ডিউ টু ক্রস রিঅ্যাক্টিভিটি এবং সেরোটাইপস। তাহলে সেরোটাইপ আছে কয়টা? আচ্ছা, ডেঙ্গুর কি ভ্যাকসিন আছে? জি স্যার, ভ্যাকসিন আছে। আপনার ভ্যাকসিন আছে বলতে পারলে অনেক। ডেঙ্গুভ্যাক্সিয়া ট্রেড নেমে পাওয়া যায়, 2 ধরনের ভ্যাকসিন আছে, যে ভ্যাকসিন আছে, এগুলো আপনাদের বলার কোনো প্রয়োজন নেই।
এগুলো জিজ্ঞেস করে বলে আমি কোনোদিন শুনি নাই। এগুলো পড়তে গেলে এখন বিপদে পড়বেন। যেই কটা প্রশ্ন বলছি শুধু এগুলো বলে। ডেঙ্গু শক সিনড্রোম আপনারা বলবেন স্যার আইভি ফ্লুইড ম্যানেজমেন্ট, স্যার আইভি ফ্লুইড দেবো রানিং 500, এরপর না কমলে মানে শক রিকভারি নাহলে আরও 500 দিব। এরপর স্যার আমি সিবিসি হেমাটোক্রিট ইমিডিয়েটলি পাঠিয়ে দেবো, আমরা সিবিসি হেমাটোক্রিট অবজার্ভ করবো। এর বাইরে গেলে তো বাবা বিশাল বিপদ। আপনার খালি ফ্লুইড ম্যানেজমেন্ট এতটুকু স্যার, ক্রিস্টালয়েড ফ্লুইড দেবো, আইভি 500 ml দেবো রানিং ওভার পিরিয়ড অফ 15 to 30 minutes, এতটুকু বললে আমরা খুশি। আচ্ছা, আর সালফোনাইল ইউরিয়াতে কন্ট্রোল নাহলে নেক্সট সিঙ্গেল ড্রাগ, আমরা তো প্রথম ড্রাগ দেব আপনাদেরকে মেটফর্মিন, হ্যাঁ, তারপরে এনি অফ দ্য ফলোয়িং অফ SGLT2 ইনহিবিটর, GLP-1 অ্যানালগ, সালফোনাইল ইউরিয়া, থায়াজোলিডিনোডিন, এনি অফ দ্য ফলোয়িং। ইট ডিপেন্ডস আপন, এই চারটার মধ্যে যে কোনো দেখতে পারবেন। ইট ডিপেন্ডস আপন দ্য কোমরবিডিটি অফ দ্য কন্ডিশন, ওয়েট অফ দ্য কন্ডিশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। কারণ কেউ যদি সালফোনাইল ইউরিয়া পায় তাহলে তাকে আরেকটা ড্রাগ যদি শুধু এটাই পাচ্ছে যদি ভাগ্যক্রমে, তাহলে তাকে কী দেবেন? তো তাহলে তাকে মেটফর্মিন দিবেন বা হ্যাঁ। আর মেটফর্মিন সালফোনাইল ইউরিয়া যে যদি পাই যায় থাকে তাহলে আপনি অ্যাকর্ডিং টু ওই যে কোমরবিড কন্ডিশন দেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, ইনসুলিন রেজিস্ট্যান্ট টেস্টিং এগুলো কিছুগুলো লাগবে না এগুলা। আচ্ছা, হাইপার ওয়ার্ডে সেপটিক শক কি ম্যানেজ করে? সেপসিস 6 বলবেন স্যার, সেপসিস 6-এর 6টাই বলবেন। তো ওয়ার্ডে সিরাম ল্যাকটেট লেভেলটা দেখা হয় না, আপনি সেপসিস 6 মুখস্থ বলে দিবেন। আইভি ফ্লুইড, আইভি ফ্লুইড কীভাবে ম্যানেজ করবে স্যার? আইভি ফ্লুইড কীভাবে দিবেন? সেপসিস 6 বলবেন, তখন স্যার বলবে 6টা পয়েন্ট বলবেন, তখন স্যার বলবে যে আইভি ফ্লুইড কীভাবে দেয় স্যার? আইভি ক্রিস্টালয়েড সলিউশন ইন দ্য ফর্ম অফ স্যার আমরা দুইটা করতে পারি। 500 ml আইভি ওভার পিরিয়ড অফ 15 to 30 minutes আইভি বোলাস দিতে পারি, 250 থেকে 500 ml বোলাস আইভি দিতে পারি। অথবা আমরা স্যার 10 ml পার কেজি ওয়েট হিসাব করে আইভি বোলাস দেবো ওভার এ পিরিয়ড অফ 15 to 30 minutes. If no improvement, we will repeat the IV bolus 10 ml পার কেজি, আবার আপ টু 30 ml পার কেজি পর্যন্ত আমরা রিপিট করতে পারবো। মানে প্রথম 3 ঘন্টা আমরা আপ টু 30 ml পার কেজি পর্যন্ত যাইতে পারবো, ঠিক আছে? অত আপনি ডাইরেক্ট বললাম স্যার 250 থেকে 500 ml আইভি বোলাস দেবো। ইফ নিডেড এগেইন উইল দেন চেক। ইফ নো ইম্প্রুভমেন্ট, ইফ স্টিল ইজ ইন শক, আমরা আবার মানে সেপটিক শকের ক্ষেত্রে কি আবার আমরা 15 to 30 ml যে 250 থেকে 500 ml আইভি বোলাস দেবো। এতেও যদি না হয় তখন স্যার আমরা আয়োনোট্রপ দেবো, নরএড্রেনালিন দেওয়া হয়। মানে আপনারা বলবেন 10 ml পার কেজি হিসাব করে 15 to 30 minutes আপনি আইভি ফ্লুইড চ্যালেঞ্জ দিবেন, ওটা বলে আইভি ফ্লুইড চ্যালেঞ্জ। স্যার সেপসিস 6 ম্যানেজমেন্ট করবো, তো স্যার আইভি ফ্লুইড কী হয়ে দেবো স্যার? আই উইল ফ্লুইড চ্যালেঞ্জ করবো স্যার, আই উইল গিভ ফ্লুইড চ্যালেঞ্জ 10 ml পার কেজি পার ওয়েট ওভার 15 to 30 minutes or 250 or 250 to 500 ml আইভি ক্রিস্টালয়েড সলিউশন, মানে নর্মাল স্যালাইন হার্টমেস সলিউশন, এই দুইটা বা রিঙ্গার সিলেক্টেড আমরা দিব স্যার। তারপর আবার রিপিট করবো। ইফ নো ইম্প্রুভমেন্ট স্যার, তখন স্যার কী করবেন? তখন স্যার আমি আয়োনোট্রপ দিব। আয়োনোট্রপ আমরা সেপটিক শোকে কোনটা দেই? নরএড্রেনালিন দেই। শুধু সেপটিক না, যে কোনো শোকে আমরা আয়োনোট্রপ হিসেবে নরেড দিই, এটাই এখনকার প্র্যাকটিস। যে আপনি বলবেন স্যার নরেড দিব। আচ্ছা, হাইপার টেনশন থেকে আপনাদেরকে আমরা প্রশ্ন দিয়ে দিই একটা। আপনাদেরকে যদি শিশির বসাক স্যার আসে, স্যার ব্লাড প্রেশার মেজার করতে দিবে, ঠিক আছে? তো ব্লাড প্রেশার তো মেজার আপনি করবেন, জানেন ব্লাড প্রেশার মেজারমেন্টের হিসাব। তখন বলবে স্যার আপনি বিপি কত পাইছেন? বলবেন স্যার 130/80। তো স্যার বলে প্লিজ ইন্টারপ্রেট দ্য যে ব্লাড প্রেশার, ইট ইজ নর্মাল। তখন আপনি বললেন স্যার নর্মাল। তখন স্যার বলে হোয়াট ইজ নর্মাল ব্লাড প্রেশার? ঠিক আছে, বিশাল বিপদ। তখন পারবেন না। স্যার বলবে অপটিমাল ব্লাড প্রেশার মানে কি, হাই নর্মাল মানে কি, হাইপারটেনশন মানে কি, ঠিক আছে? তো একটার পর একটা পারবেন না, ওই দিক থেকে মার্ক কমতে থাকবে, ঠিক আছে? আর পারতে পারলে তো খুবই ভালো, স্যার খুশি হবে, ঠিক আছে? এই হলো একটা প্রশ্ন যে ব্লাড প্রেশার কত পাইছো, এটা শর্ট কেসে ধরে ব্লাড প্রেশার কত পাইছো আর হাইপারটেনশনের ডেফিনেশন জিজ্ঞেস করবে। অপটিমাল ব্লাড প্রেশার দেখবেন, এটা শুধু স্যারকেই বলবেন, আর কেউ কিন্তু এই প্রশ্ন জিজ্ঞেস করবে না, আর কেউ কি এগুলো বলবেনও না।
স্যার বলে হোয়াট ইজ অপটিমাল ব্লাড প্রেশার? স্যার ব্লাড প্রেশার লেস দেন 120/80 ইজ অপটিমাল, নর্মাল ইজ স্যার লেস দেন 130 অ্যান্ড লেস দেন 85, মানে 85 to 80, আর 120 to 30 ইজ নর্মাল, আর হাই নর্মাল ইজ 130/139 অ্যান্ড 85 to 89। এটা ডেভিডসনে আছে, এবং এইটার উত্তর কিন্তু আপনারা দিতে পারেন না। বসাক স্যার আসলে এটার উত্তর কেউ দিতে পারে না, আমি কেন জানি বুঝি না। 95% এটা উত্তর দিতে পারে না, আপনারা আশা করি দিতে পারবেন। তবে দেখবেন উল্টাপাল্টা উত্তর দিবেন না। যদি পরীক্ষা হলে মনে করতে না পারেন, বরাক স্যার কিছু বলবেন না, বলবেন সরি স্যার আই ক্যান নট রিমেম্বার স্যার। স্যার তো MRCB হোল্ডার, স্যার কিন্তু খুবই জেন্টেল, খুবই প্রফেশনাল, স্যারের মার্কিং প্যাটার্ন আছে। উল্টাপাল্টা উত্তর দিলে এটা কিন্তু খুব খারাপভাবে স্যার নেবে, এবং আপনাকে কিন্তু এবং স্যার যে খারাপ হবে না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এটা বিশাল, এটা একটা ভালো দিক যে আপনি পরীক্ষায় ফেল করেও কনফিডেন্টলি অন্যান্য স্টেশনে গিয়ে উত্তর দিবেন, এটা ভালো জিনিস, এটা আমার খুব ভালো লাগে। তো কিন্তু আপনার তো পাস করতে হবে। ডেফিনেশন অফ হাইপারটেনশন আপনাদের ডেভিডসনে আছে, ছক করা আছে। অপটিমাল ব্লাড প্রেশার কত, মানে স্যার জিজ্ঞেস করে হোয়াট ইজ নর্মাল ব্লাড প্রেশার? স্যার লেস দেন 130/85। তখন স্যার বলে হোয়াট ইজ অপটিমাল ব্লাড প্রেশার? লেস দেন 120/80, আর হাই নর্মাল মানে 130 to 139 অ্যান্ড ডায়াস্টোলিক 85 to 89। তো তখন বলে হোয়াট ইজ হাইপারটেনশন? আপনি বলবেন স্যার ওই যে ডেভিডসন, মানে আমাদের প্রথম সংখ্যাটা সাস্টেইনড এলিভেশন অফ ব্লাড প্রেশার, সাস্টেইনড এলিভেশন অফ ব্লাড প্রেশার মোর দেন 140/90 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে, ইজ কল্ড হাইপারটেনশন। সাস্টেইনড এলিভেশন, এটা স্যার এটা সাস্টেইনড শুনতে চায়। তারপর স্যার হাইপারটেনশন স্টেজ জিজ্ঞেস করে 1 2 3, হ্যাঁ, 140 to 159, 90 to 99, 160 to 179, 100 to 109, স্টেজ 2। আর স্টেজ 3 হলে গিয়ে 180 or more, 110 or more, তাই তো? এটা কিন্তু স্যার জিজ্ঞেস করে, স্যার এই সকল থিওরি খুবই বেশি জিজ্ঞেস করে। আচ্ছা, তখন এখন প্রশ্ন আসবে ওই ডায়াবেটিসের মতো, এনএচ স্যার এখানেও প্রশ্ন করবে যে আচ্ছা ঠিক আছে। আরেকজন প্রশ্ন করছেন যে ড্রাগ ম্যানেজমেন্ট করবেন কিনা না। আমাদের গাইডলাইনে আছে ডায়াবেটিস অন ডায়াগনোসিস ড্রাগ ম্যানেজমেন্ট। যদি এনএচ স্যার জিজ্ঞেস করে, স্যারের প্রশ্নের প্যাটার্নে যদি মনে করেন স্যার যদি বলে প্রথমেই ড্রাগ দিয়ে দিবা, আর কিছু মানে ড্রাগ পড়ে দিলে হয় না। আপনি যদি মনে করেন স্যার শুনতে চাচ্ছে যে ড্রাগস স্যার প্রথমে দিয়ে দেখবো তারপরে ড্রাগ দেবো, তো বলেন, কোনো সমস্যা না, এটাতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আপনারা যে দেবতা যে ফুলে তুষ্ট থাকে সেই ফুল দিতে হবে, ঠিক না? আচ্ছা, এবং এখন আমরা হাইপারটেনশনে আসি। হাইপারটেনশন তো আমরা সংজ্ঞা বললাম, আর হাইপারটেনশন ব্লাড প্রেশার ম্যানেজমেন্টটা কিন্তু দেখে যাবেন, যে ব্লাড প্রেশার মেজারমেন্ট শর্ট কেসের জন্য যখন কোনো কেস পাওয়া যাবে না তখন সুন্দর করে একটা নর্মাল রুগী দেওয়া হবে, ব্লাড প্রেশার মেজার করবেন, হ্যাঁ, এবং এখানে সবাই ফেল করবেন। রুগী সুঅবস্থা থাকলে রুগী সুঅবস্থায় আপনি ব্লাড প্রেশার মেজার করে ফেলবেন। তো এর আগে বলবেন স্যার আইডিয়ালি সিটিং পজিশনে ব্লাড প্রেশার মেজার করতে চাই। স্যার বলবেন ঠিক আছে, যে লাগবে না। যদি বলে সিটিং পজিশনে ব্লাড প্রেশার মেজার করেন, তখন আপনি যে বলবেন স্যার আমি একটা চেয়ার চাই, কারণ স্যার আমি রুগী এই বিছানায় বসাইলে রুগীর পা মাটিতে লাগে না। আপনাদের প্রফেট যে সকল বিছানা থাকবে, বিছানায় বসাইলে পা মাটিতে লাগে না, তাহলে সিটিং পজিশনে ব্লাড প্রেশার মেজার করতে হলে পা মাটিতে লাগতে হবে, ঠিক আছে? তো যে আপনি চেয়ার চাইবেন, তখন বলে আচ্ছা লাগবে না সুঅবস্থায় করে ফেলে, আপনি সুঅবস্থায় করবেন। সুঅবস্থায় করাটা ইজি। তবে এনএইচ স্যার থাকলে সাবধান থাকতে হবে যে আপনাদের যে স্পিগমোনোমিটারের যে রিডিংটা আছে এটা যেন বিপি কাফের মধ্যে না ঢুকে, এটাকে পেশেন্টের যে আপনার যে বিছানায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি আপনার হাইপারটেনশনের সংজ্ঞা কিন্তু পড়বেন। ব্লাড প্রেশার অপটিমাল কোনটা, নর্মাল কোনটা শিশির পোশাক স্যারের জন্য লাগবে, অন্য কারোর জন্য এটা লাগবে না। তো আপনাদেরকে প্রশ্ন করলো, আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন আসবে যে ধরেন আপনার শ্বশুর ব্লাড প্রেশার 150/95, এখন আপনি কি করবেন? উনি প্রশ্ন করছে আমার কি হাইপারটেনশন আছে, আমি কি এখন ব্লাড প্রেশার ওষুধ খাবো? এক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? এক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? এক্ষেত্রে আপনি উত্তর দিবেন স্যার আপনাদের ডেভিডসনে কিন্তু খুব সুন্দর করে একটা ফ্লোচার্ট আছে হাইপারটেনশনের। এটা দেখলে হবে যে কারো যদি ব্লাড প্রেশার
আপনি পাইছেন নর্মাল, তখন কতদিন পর ফলো আপ করবেন এটা এখানে আস, ঠিক আছে। কারো ব্লাড প্রেশার 140/90 বেশি পাইছেন, তখন কি করবেন, কি বলবেন, এইটাও এখানে আস। কারো ব্লাড প্রেশার স্টেজ 3 পাইছেন, কি করবেন, এইটাও এখানে আছে। এইটা খুব ভালো করে কি করতে হবে মাথায় রাখবেন। আপনাদেরকে প্রশ্ন আসবে একটা হাইপারটেনসিভ রেঞ্জ, স্টেজ 1 হাইপারটেনসিভ রেঞ্জে থাকবে একটা প্রশ্ন 150/95। কী করবেন স্যার, আই উইল অফার, তো রুগী বলবে হাইপারটেনশন আসেনি, বলবো স্যার আই উইল অফার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার যে মনিটরিং অর হোম ব্লাড প্রেশার মনিটরিং। আমি স্যার একবার স্টেজ 1, আপনাদের বইতে লেখা আছে স্টেজ 1 এবং স্টেজ 2, আপনি এটা মনে রাখেন স্টেজ 1 এবং স্টেজ 2তে অন্যখানে স্টেজ 1 লেখা আর কি। যাই হোক, কারো ব্লাড প্রেশার যদি একবার স্টেজ 1 বা স্টেজ 2 রেঞ্জে পান, তখন থেকে আপনি তাকে, হ্যালো, আচ্ছা, কারো ব্লাড প্রেশার যদি আপনি স্টেজ 1 বা স্টেজ 2 পান একবার, তখন আপনি সেটাকে হাইপারটেনশন বলতে পারবেন না ডেভিডসন অনুযায়ী। আপনি কি করবেন, আপনি কারণ এটা সাস্টেন্ড এলিভেশন কিনা আপনি জানেন না, আপনি তো বলছেন সংজ্ঞা সাস্টেন্ড এলিভেশন অফ ব্লাড প্রেশার অ্যাকর্ডিং টু নর্মাল রেঞ্জ অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাকর্ডিং টু এজ অ্যান্ড সেক্স অ্যাবাভ দ্য নর্মাল রেঞ্জ অ্যাকর্ডিং টু এজ অ্যান্ড সেক্স, তাই না? তাহলে আপনাকে কী করতে হবে, আপনি যদি স্যার কোনো একটা রিডিং দেয় যেটা স্টেজ 1 বা স্টেজ 2 রেঞ্জে আসে, একবার বলছে, তখন আপনি বলবেন না যে এটা হাইপারটেনশন আছে, আপনি বলবেন স্যার আমি অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং অথবা হোম ব্লাড প্রেশার মনিটরিং করতে চাই। স্যার বলে এত কিছু সম্ভব নাকি? তখন বলবেন স্যার আমি রিপিট ব্লাড প্রেশার মেজার করবো। স্যার বলে আচ্ছা ঠিক আছে। অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং কীভাবে করা হয়, একটা মেশিন আছে, অটোমেটেড মেশিন আছে, বারডেমে পাওয়া যায়, ওগুলো দিয়ে করা হয়। তো এগুলো তো আপনার সম্ভব না। হোম ব্লাড প্রেশার মনিটরিংয়ের জন্য অটোমেটেড ভিপি মেশিন লাগে। এগুলো আপনি বলেন স্যার আই উইল অফার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং ওর হোম ব্লাড প্রেশার মনিটরিং। স্যার বলে এত কিছু করা সম্ভব নাকি? স্যার আই উইল রিপিট দ্য ব্লাড প্রেশার মেজারমেন্ট। যদি রিপিট অ্যাসেসমেন্টেও আমরা ব্লাড প্রেশার যে নর্মালের চেয়ে বেশি পাই, তখন আমরা সেটাকে বলবো হাইপারটেনশন অ্যাকর্ডিং টু ইটস লেভেল, এদের স্টেজ 1 ওর স্টেজ 2, ঠিক আছে। আমরা যদি স্টেজ 1 হাইপারটেনশন পাওয়ার পর আমরা কী করব, আমরা প্রথমে লাইফস্টাইল ইন্টারভেনশন করব, লাইফস্টাইল মডিফিকেশন করব, ঠিক আছে না? আমরা যদি স্টেজ 1 হাইপারটেনশন পাই, তখন স্যার আই উইল সি if there is any target organ damage present or 10-year cardiovascular risk factor more than 15 বা 20%, এটা দেখব। মানে আপনাকে স্যার একটা বিপি সিনারিও দিছে, স্টেজ 1 বা স্টেজ 2তে আপনি বলবেন আমি রিপিট ব্লাড প্রেশার যে মেজারমেন্ট করবো, এটা তো বলতে পারেন অ্যাম্বুলেটরি এগুলো বাদ দেন, রিপিট ব্লাড প্রেশার মেজার করবো। আচ্ছা স্যার বলে আচ্ছা ঠিক আছে, এখনও বেশি কী করবা? স্যার আমি দেখবো তার কোনো টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা না, অথবা তা 10-year সিবিএস রিস্ক ফ্যাক্টর 20%-এর বেশি কিনা না, বা 20%-এর বেশি কিনা না। যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে অথবা 10-year রিস্ক অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ মোর দেন 20% থাকে, তাহলে আমি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিব। আর আপনি এটা বাদ, আপনি বলেন স্যার টার্গেট অর্গান ড্যামেজ আসেনি, থাকলে স্যার অ্যান্টিহাইপারটেনসিভ দিব। আর টার্গেট অর্গান ড্যামেজ না থাকলে স্যার আমি লাইফস্টাইল ইন্টারভেনশন করব অ্যান্ড ফলো আপ করবো। লাইফস্টাইল ইন্টারভেনশন শুরু করলে 3 মাস পর ফলো আপ করবো। যদি দেখি 3 মাস পর ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না, আমি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দেবো। হাইপারটেনশন আর ডায়াবেটিসের ম্যানেজমেন্টের পার্থক্য বুঝতে পারছেন? তো আচ্ছা, তো এখানে আপনি বলবেন এখানে কী আনসার হলে স্যার আমি রিপিট ব্লাড প্রেশার মেজারমেন্ট করব। যদি বেশি থাকে তখন আপনি বললেন স্যার লাইফস্টাইল ইন্টারভেনশন করবো। কিছু বলতে না পারলে এটা তো বলতে পারেন আচ্ছা যদি লাইফস্টাইল মডিফিকেশনে কন্ট্রোল না হয়, তখন স্যার আমরা অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপিতে যাব। লাইফস্টাইল মডিফিকেশন কি আছে? ওই ডায়েট, এক্সারসাইজ ডায়াবেটিসের মতোই। ডায়েটে কি এখানে ভেরি ইম্পর্টেন্টলি বলতে হবে স্যার নো অ্যাডেড সল্ট ডায়েট। একটা বললে এটা স্যার নো অ্যাডেড সল্ট ডায়েট আর মেডিটেরানিয়ান ডায়েট, এই দুইটা বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আর যদি কারো ব্লাড প্রেশার মোর দেন 110/180 পান, সিঙ্গেল রিডিং স্টেজ 3 রিডিং, ইট ইজ হাইপারটেনশন, ঠিক আছে? এত বাড়লে উনি
স্ট্রেন্ডি বাড়ছেন, মানে এত যে নষ্ট মানুষ আগে থেকেই নষ্ট, হঠাৎ করে একটা মানুষ মদ খেতে পারে না, ঠিক আছে না? মদ মানে মানে যার অ্যালকোহলিক সে অনেক দিন ধরে অ্যালকোহল খাইছে, তাই তো? এখানে এই হিসাব আর কি। আচ্ছা, এই ক্ষেত্রে হলে আমরা স্যার অনেক কিছু আছে, আপনি বলবেন স্যার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ থেরাপি ইমিডিয়েটলি স্টার্ট করব। তো স্যার বললে ওরাল না আইবি স্টার্ট করবেন? স্যার আমি দেখবো কোনো তার অ্যাকিউট টার্গেট অর্গান ড্যামেজ আসেনি। যদি স্যার স্টেজ 3 হাইপারটেনশন প্লাস অ্যাকিউট টার্গেট অর্গান ড্যামেজ থাকে, এটা স্যার হাইপারটেনসিভ ইমার্জেন্সি। আর স্টেজ 3 হাইপারটেনশন প্লাস যদি কোনো অ্যাকিউট টার্গেট অর্গান ড্যামেজ না থাকে, তখন সেটা হাইপারটেনসিভ আর্জেন্সি। ইমার্জেন্সির ক্ষেত্রে স্যার আমি আইবি অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি দিতে পারি, দিবই এটা কিন্তু আমি বলি নাই, দিতে পারি। আর হাইপারটেনসিভ আর্জেন্সির ক্ষেত্রে স্যার আমরা ওরাল অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি দিতে পারি, লাগলে আইবি অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি স্যার দিব। মানে আর না, ওরাল অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি স্যার দেই, আইবি অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি দেওয়া যেতে পারে। কথা বুঝতে পারছেন? মানে কারো যদি স্টেজ 3 হাইপারটেনশন পান, তাহলে স্যার আমরা দেখবো কোনো অ্যাকিউট টার্গেট অর্গান ড্যামেজ আছে নাকি। হ্যাঁ, অ্যান্ড স্যার বললো অ্যাকিউট টার্গেট অর্গান, যদি অ্যাকিউট টার্গেট অর্গান ড্যামেজ থাকে তাহলে সেটা হাইপারটেনসিভ ইমার্জেন্সি, আইবি অ্যান্টিহাইপারটেনসিভ স্যার দিব। আর যদি স্যার টার্গেট অর্গান ড্যামেজ না থাকে তাহলে হাইপারটেনসিভ আর্জেন্সি, তখন স্যার আমরা কী দেবো? ওরাল অ্যান্টিহাইপারটেনসিভ থেরাপি স্যার ইউজুয়ালি দেই, ইউজুয়ালি বলবেন আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন তো এত কিছু বলছেন, তার টার্গেট অর্গান ড্যামেজ কী কী আছে? হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, আর কি এমআই, অ্যাওর্টিক ডিসেকশন, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর, হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি। তাহলে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ হার্ট ফেলিওর, এমআই, অ্যাওর্টিক ডিসেকশন, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি, এইটা তো বলতে পারবেন, এই 4-5টা বলতে পারলেই এনাফ। তো আমরা এই দিক থেকে সিনারিও পড়লাম। ম্যানেজমেন্ট একটু বলো, আপনারা ম্যানেজমেন্ট কি বুঝতে পারছেন? আচ্ছা, এর বাইরে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে, আচ্ছা একটা ইয়াং পেশেন্ট মানে হাইপারটেনশন কয় প্রকার, কজ কি স্যার? ইডিওপ্যাথিক আর সেকেন্ডারি হাইপারটেনশন, তাই তো? হাইপারটেনশন কয় প্রকার বা হাইপারটেনশনের কজ কি স্যার? ইডিওপ্যাথিক আর প্রাইমারি হাইপারটেনশন, সেকেন্ডারি হাইপারটেনশন। এটা এভাবে আসতে পারে, অথবা আসতে পারে একটা 35 বছর একটা ছেলে বা 30 বছর একটা ছেলে হাইপারটেনশন নিয়ে আস, আপনি কি করবেন? এইটা আপনি অনেক কিছুই করবেন, কিন্তু আপনার কাছে যে জানতে চাওয়া হচ্ছে, আপনি যেন বলেন স্যার আমি সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন আছে কিনা এটা খুঁজে দেখব। তখন স্যার বলে আচ্ছা ঠিক আছে, হাইপারটেনশনের সেকেন্ডারি কজ কী কী বলেন তো একটু। হাইপারটেনশন সেকেন্ডারি কজ কি? দুইটা জিনিস মনে রাখবেন, এন্ডোক্রাইন আর রেনাল, এই দুইটাই সারা শুনতে যাচ্ছে। এর বাইরে প্রেগনেন্সি, আপনি এখন অ্যালকোহল, ওবেসিটি, বংশং যাই বলেন, স্যাররা এন্ডোক্রাইন শুনতে আগ্রহী। আপনি এন্ডোক্রাইন আর রেনাল কোজ বলবেন। রেনাল কোজ কি স্যার? গ্লোমেরুলোনেফ্রাইটিস, রেনোভাস্কুলার ডিজিজ, পলিসিস্টিক কিডনি ডিজিজ। তা আপনি প্রথমে এন্ডোক্রাইন কোজ বলবেন, তারপরে বলবেন রেনাল। স্যার এন্ডোক্রাইন কোজে প্রথমে থাইরয়েড, সেখানে হাইপারথাইরয়েডিজম আছে, হাইপোথাইরয়েডিজম আছে। সুন্দর স্যার, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। তারপর কি একটু নিচে নামলেন, হাইপার প্যারাথাইরয়েডিজম। তারপর কি? ও আচ্ছা, উপর থেকে শুরু করেন স্যার, অ্যাক্রোমেগালি, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, হাইপার প্যারাথাইরয়েডিজম, কুশিং, তারপরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে, বাইরে থেকে ভিতরে কুশিং সিনড্রোম, কন সিনড্রোম, ফিওক্রোমোসাইটোমা। এই 6টা বলতে পারলে আপনার মানে 7টা বলতে পারলে অনার্স পাস। যে স্যার হাইপারটেনশন সেকেন্ডারি কজ কি? স্যার এন্ডোক্রাইন কজ, রেনাল। এরপরে বলবেন স্যার রেনাল কজ, গ্লোমেরুলোনেফ্রাইটিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, রেনোভাস্কুলার। আচ্ছা, গ্লোমেরুলোনেফ্রাইটিস স্যার এডিপিকেডি বলেন, এতেই খুশি। আর কি স্যার? কোয়ার্কেশন হবে ওটা, প্রেগনেন্সি। এরপরে বলেন ড্রাগ। কোন ড্রাগ স্যার? কোন ড্রাগ বললে, একটা বললে কোনটা বলবেন স্যার? স্টেরয়েড। ঠিক আছে, তাহলে স্যার কিন্তু জানতে চাচ্ছে এটা ইয়াং এজ হাইপারটেনশন বললো, আপনি স্যার বলবেন স্যার আমি সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন খুঁজবো। এই কথাটা বললে বাকি সব ঝামেলা দূর হয়ে যাবে। যে কী ইনভেস্টিগেশন করবা, তো বিরাট ঝামেলা, আপনি আটকে যাবেন। আপনাকে স্যার জিজ্ঞেস করবে তাহলে সেকেন্ডারি কজ অফ হাইপারটেনশন কী আছে, আপনি একেবারে ঝাঁঝরা করে দিবেন। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা একটা রোগীর হাইপারটেনশন তো আপনি বললেন হাইপারটেনশন আছে, তারপর টার্গেট অর্গান ড্যামেজ খুঁজবেন, কীভাবে খুঁজবেন? এই প্রশ্ন আসতে পারে। অথবা স্যার বলবে হাইপারটেনশন ডায়াগনোস করার পরে কী কী ইনভেস্টিগেশন করতে দিবেন।
ইনভেস্টিগেশনটা বইতে আছে। যদি নাহিদা জাফরিন ম্যাডাম আপনাদের পরীক্ষা থাকে এই প্রশ্ন জিজ্ঞেস করা হবে, ম্যাডাম মাঝে মাঝে পরীক্ষা এসে বসে, এইটা বইতে ছক আছে, মুখস্থ করবেন। মানে এইটা তো আপনারা জানেন, সহজ বাংলা ভাষায় কিডনি রিলেটেড যত ইনভেস্টিগেশন সব বলবেন। এক, ডায়াবেটিস বলবেন, ঠিক আছে, কোলেস্টেরল বলবেন, সাথে হাইপারটেনশন তো আছে, ইসিজি তো বলবেনই, সাথে কিন্তু থাইরয়েড ফাংশন টেস্ট বলতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে চেস্ট এক্সরে নাই, বইতে চেস্ট এক্সরে নাই, ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা খেয়াল করে দেখবেন। তাহলে আপনি কি বলবেন, স্যার ইউরিন আরএমই, সিরাম ক্রিয়েটিনিন, ইলেকট্রোলাইট গেল, ব্লাড গ্লুকোজ, ব্লাড লিপিড প্রোফাইল, প্রথমে বলবেন ইসিজি স্যার, 12 লিড ইসিজি। হার্টের সময় হাইপারটেনশন তো হার্টের ডিজিজ, তাই না, মানে হার্ট রিলেটেড ডিজিজ। আপনার তো হাইপারটেনশন হলে কার্ডিওলজিস্টের কাছে যান, তাহলে এটা বললেন আর কি, হাইপারটেনশন মেডিসিনেরও ডিজিজ, তো বলবেন স্যার ইসিজি। তারপরে কিডনি বলে ফেলবেন, স্যার সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ক্রিয়েটিনিন, স্যাররা খুব খুশি হবে, সিরাম ইলেকট্রোলাইট, সিরাম ক্রিয়েটিনিন, ইউরিন আরএমই, খুশি স্যার, ব্লাড গ্লুকোজ, লিপিড প্রোফাইল, সবার শেষে স্যার থাইরয়েড ফাংশন টেস্ট। ঠিক আছে, আমার মনে হয় যে হাইপারটেনশন থেকে আর কি প্রশ্ন, আর কয়েকটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের নাম বলেন। এক, তারপর অ্যান্টিহাইপারটেনসিভ প্লাস কম্পেলিং ইন্ডিকেশন থাকলে সেইটা বলেন, যে এমআই থাকলে কি, আইএসডি থাকলে কি দিবেন, বিপিএইচ থাকলে কি দিবেন, হার্ট ফেইলিওর বা এলভিএফ বা ডায়াবেটিস থাকলে বা সিকেডি থাকলে কোনটা দিবেন, হার্ট ফেইলিওর, এলভিএফ, ওল্ড এমআই, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, স্ট্রোক থাকলে কোনটা দেবেন, এসি ইনহিবিটর বা এআরবি। একেবারে ক্লিন কাট কথা, মানে যেটা যদি আইএসডি বলে তাহলে বিটা ব্লকার আর এসি ইনহিবিটর, এই দুটো উত্তর আর কি। হ্যাঁ, মানে এটা আপনারা কম্পেলিং ইন্ডিকেশনটা পড়বেন। তারপর একটা দুইটা সাইড এফেক্ট একটু জানবেন, আপনারা জানেন এই সাইড এফেক্টগুলো বললেই হবে। আর আর আমার মনে হয় বেশি কিছু আসবে না। ও আচ্ছা, যে ড্রাগ, আপনারা তো ড্রাগ জানেন, কয়েকটা অ্যান্টিহাইপারটেনসিভ গ্রুপের, কয়েকটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের নাম বলে গ্রুপ দিয়ে বলবেন স্যার, এসি ইনহিবিটর, এসিপ্রিল, এসিপ্রিল, রেমিপ্রিল, এনালাপ্রিল, স্যার এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, জেলোসার্টান পটাশিয়ান, ভালসার্টান, টেলিমিসার্টান, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার স্যার, অ্যামলোডিপিন, সিলিনিডিপিন, স্যার ডায়ুরেটিকের মধ্যে থায়াজাইড লাইক ডায়ুরেটিক, ইনডেপামাইড, থায়াজাইড ডায়ুরেটিক, ঠিক আছে। তারপর স্পাইরোনোলেকটন, এছাড়া আলফা ব্লকার, বিটা ব্লকার, এই ড্রাগের গ্রুপের নাম জিজ্ঞেস করে স্যাররা, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের নাম জিজ্ঞেস করে, অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের নাম না পারলে মেজাজটা একটু খারাপ হবে, স্বাভাবিক। তারপর জিজ্ঞেস কাকে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কাকে কখন কোনটা দিবেন, হ্যাঁ, কম্পেলিং ইন্ডিকেশন আর ওভারঅল ইন্ডিকেশন। আর হলো গিয়ে যে আপনার একটা দুটা সাইড এফেক্ট। ওভারঅল ইন্ডিকেশন কি, ইফ এজ লেস দেন 55 ইয়ার্স তাহলে কি দেবেন, এসি ইনহিবিটর, ইফ ইনটলারেন্ট এসি ইনহিবিটর এআরবি, আর এজ যদি 55 বছরের বেশি হয় অথবা আফ্রিকান ক্যারিবিয়ান হয় তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। স্যার প্রশ্ন করবে এজ 50, ধরেন এজ 60 কিন্তু ডায়াবেটিস আছে, কি দিবেন, যেই এজ থাকুক, যদি ডায়াবেটিস থাকে ড্রাগ অফ চয়েস হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস, ড্রাগ অফ চয়েস এসি ইনহিবিটর, হোয়াট এভার দ্য এজ, এটা মনে থাকবে। তাহলে ওভারঅল ইন্ডিকেশন কি, এ অর সি, এ ইন ইয়াং মানে আগে হাইপারটেনশন হলে দিবেন এ, আর বয়স্কদের হাইপারটেনশন হলে বা ক্যারিবিয়ানদের হাইপারটেনশন হলে সি। ফেল করলে কম্বিনেশন এ প্লাস সি, এটা ফেল করলে এ প্লাস সি প্লাস ডি। যদি তিনটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে কন্ট্রোল না হয় তাহলে সেটা রিফ্র্যাক্টরি হাইপারটেনশন, ঠিক আছে, বা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, শেষ। আচ্ছা, তবে মনে রাখতে হবে হাইপারটেনশন প্লাস ডায়াবেটিস বলবে, যে এইজি বলুক, 1 নম্বর ড্রাগ এসি ইনহিবিটর, ক্লিয়ার। তাহলে আমরা বোধহয় হাইপারটেনশন শেষ করতে পারছি। আচ্ছা, আপনাদের ডায়াবেটিস গেল, হাইপারটেনশন গেল, ঠিক আছে। শর্ট কেস আপনাদের কিছু আমরা আলোচনা করছি, ঠিক না। আপনারা মনে রাখবেন যে প্লুরাল ইকুয়েশনের ডিডি কি, তোমরা কি ক্লিয়ার, বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন অথবা বুঝতে পারছো কিনা একটু বলো। আচ্ছা, শর্ট কেসে তোমাদের কোনো অনেক রাত হয়ে গেছে, তোমাদের কোনো প্রবলেম থাকলে বলো, মানে কোনোটা শর্ট কেসে তোমাদের কি করতে হবে আমি বলে দেই। শর্ট কেসে তোমাদের কজ জানতে হবে, যে ফিজিক্যাল
ডায়াগনোসিস মানে যে ফাইন্ডিং পাইছো ফিজিক্যাল ফাইন্ডিংটা বলতে হবে। তাহলে তোমাদের ডেসক্রিপশনটা মুখস্থ করতে হবে, যে ডেসক্রিপশনটা মুখস্থ থাকবে। এক নাম্বার ডেসক্রিপশনের পর কজোলজি, কি ডিডি হইতে পারে, রিলেভেন্ট কি এক্সামিনেশন করতে চান, আর নেক্সট ইনভেস্টিগেশন। এতটুকু বলতে পারলে এনাফ। ঠিক আছে, আপনারা এগুলা আগে থেকে রেডি করবেন, যে চেস্ট আসলে কি বলবো, ব্যাক অফ দ্য চেস্টের ডেসক্রিপশন, ফ্রন্ট অফ দ্য চেস্টের ডেসক্রিপশন, লোয়ার লিম্বের ডেসক্রিপশন, অ্যাবডোমেনের ডেসক্রিপশন, জেনারেল এক্সামিনেশনের ডেসক্রিপশন, তারপর কোনটাতে কী প্রশ্ন আসবে এগুলো আপনারা জিজ্ঞেস করবেন। ঠিক আছে, নিউরোলজি শর্টকেস তো বেশি যে থাকে না, তোমাদের থাকবে একটাই, স্পাস্টিক প্যারাপ্যারেসিস। ফ্লাসিড প্যারাপ্যারেসিস ইউজুয়ালি দেওয়া হবে না, ফার্স্ট হাফে হয়তো দেওয়া হতে পারে, সেকেন্ড হাফে তো দেওয়া হবেই না। ঠিক আছে, ফার্স্ট হাফের স্যাররা এবার গরম থাকবেন, সেকেন্ড হাফ আর ফার্স্ট হাফের তো রেজিস্টার আলাদা থাকবেন। সেকেন্ড হাফে মনে হয় না ফ্লাসিড প্যারাপ্যারেসিস আসবে। ঠিক আছে, আপনাদের স্পাস্টিক প্যারাপ্যারেসিসের কোজ কী, আজ কেন স্পাস্টিক বললেন, স্পাস্টিক প্যারাপ্যারেসিসের কোজ কী, এটা আসবে আর কি। আর আসবে তো আপনাদের আপনাদের তো নিউরোলজি থেকে আসবে দুইটা, লোয়ার লিম্ব আসবে, আর আসবে লুক এট দ্য পেশেন্ট অ্যান্ড ডু রিলেভেন্ট। এখানে থাকবে 7th ক্রেনিয়াল নার্ভ পালস। কথা বুঝতে পারছেন? আচ্ছা, লোয়ার লিম্বে আপনারা কি দেখবেন, ইন্সপেকশন করবেন। ইন্সপেকশনে দেখবেন অ্যাসিমেট্রি, অ্যাবনর্মাল মুভমেন্ট, মাসল ওয়াস্টিং or hypertrophy or pseudo hypertrophy, muscle wasting or pseudo hypertrophy, any skin discoloration, any ulceration। ঠিক আছে, তাহলে ইন্সপেকশনে দেয়ার ইজ নো অথবা দেয়ার ইজ নো অ্যাসিমেট্রি, ডিফর্মিটি, ওয়াস্টিং, স্কিন কালার, স্কিন কন্ডিশন নর্মাল, অথবা আপনি বলেন দেয়ার ইজ ওয়াস্টিং অফ প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল মাসল, ওয়াস্টিং অফ ডিস্টাল মাসল এক যেটা পাইছেন, অ্যান্ড দেয়ার ইজ নো যে ওয়াস্টিং অন ইন্সপেকশন, ওয়াস্টিং প্রেজেন্ট ইন বোথ লোয়ার লিম্ব প্রক্সিমালি অ্যান্ড ডিস্টালি, দেয়ার ইজ নো অ্যাসিমেট্রি, ডিফর্মিটি ওর অ্যাবনর্মাল মুভমেন্ট, স্কিন কন্ডিশন ইজ নর্মাল। পালপেশনে কী দেখবেন, তিনটা বাটপার, মাসেল বাল্ক, টোন, পাওয়ার, রিফ্লেক্স। তারপর কসকালটেশন তো নাই, ঠিক না। রিফ্লেক্সের মধ্যে লেগে ডিপ টেন্ডন রিফ্লেক্স, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক। আর কি দেখবেন, প্লান্টার। তাহলে এই বাটপার শেষ করার পর দেখবেন কোঅর্ডিনেশন, তারপর দেখবেন সেন্সরি। আপনারা কেউ আজ পর্যন্ত সেন্সরি এক্সামিনেশনে যেতে পারেন নাই, আপনারা কেউ যেতে পারবেন না ইনশাল্লাহ, এটা নিশ্চিত। আপনারা জার্কটা দেখাতে পারলে আমরা খুশি। তো আপনি মাসেল বাল্ক কীভাবে দেখবেন, যে কোনো একটা বনি প্রমেয়, পাটেলার টিউবারসিট থেকে 10 সেন্টিমিটার বিলো আর 50 সেন্টিমিটার এবাভ দুইটা ল্যান্ডমার্ক, এই হিসাবে আমরা এই হিসাব করে আমরা মাসেল বাল্ক দেখি। তারপর টোন কীভাবে দেখে আপনারা তো জানেন। তারপর পাওয়ার দেখবেন, সেটা তো আপনাদেরকে আপনারা তো এক্সামিনেশন করছেন। তারপর রিফ্লেক্স, দয়া করে রিফ্লেক্স দেখাটা শিখে আসবেন। আপনারা মেয়েরা তো বটেই, ছেলেরাও যেভাবে রিফ্লেক্স দেখেন, হাঁটুর উপরে কাশফুলের নরম ছোঁয়া দিয়ে যেভাবে রিফ্লেক্স দেখেন, এভাবে রিফ্লেক্স দেখার পরেই এক্সামিনার বলে আপনি তো কোনোদিন রিফ্লেক্স দেখেনই নাই, আপনি তো রুগীর গায়ে হাতই দেন নাই। পরীক্ষাটা যখন বলবে এই কথা, তখন আর আপনার মাথা ঠিক থাকবে না, স্পাস্টিক ফ্লাসিড সব গুলিয়ে যাবে। ঠিক আছে, তারপর আপনি দেখবেন প্লান্টার দেখাটাও শিখবেন। রিফ্লেক্স এক্সামিনেশন এবং প্লান্টার এক্সামিনেশন কিন্তু আপনাদেরকে শর্ট কেসে দেখানো রাখতে পারে। আর যার স্ট্রোক থাকবে তাকে এটা দেখানো লাগবেই। তো সে যে দেখাতে না পারলে স্ট্রোক কেস খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এই কয়েকদিন এটা প্র্যাকটিস করবেন, একটু জুড়ে দিবেন, দেখবেন কীভাবে প্র্যাকটিস করে। ইউটিউবে দেখবেন, ওয়ার্ডে আইসা স্যারদের কাছ থেকে দেখবেন। এটা এই কয়েকদিন এটা যেন আপনারা পারেন। আচ্ছা, তো এতটুকু দেখার যে পরে আপনি ক্রোনাস দেখবেন, কোঅর্ডিনেশন এর আগে স্যার বলে আচ্ছা ঠিক আছে কী পাইছে বলো, তো আপনি বলবেন ধরেন আপনার স্পাস্টিক প্যারাপ্যারেসিসের বর্ণনা কীভাবে দেবেন। স্যার অন এক্সামিনেশন of the lower limb of this gentleman reveals that on inspection there is wasting present থাকে বলবেন there is wasting present on both lower limb.
There is no asymmetry, deformity, or abnormal movement, and skin condition is normal. On palpation, muscle bulk is reduced symmetrically, muscle tone is increased, power is 3/5 বা 4/5। আচ্ছা, এক্ষেত্রে স্পেশালি জাহাঙ্গীর আলম স্যারের ক্ষেত্রে আপনার ইন্সপেকশনের সময় আপনারা বলবেন যে আপনি হাঁটু না ভেঙে পাটা উপরে তুলেন তো বাবা। যখন সে উপরে তুলবে তখন আপনি নিচের দিকে তাকাবেন তার যে পায়ের পিছনের দিকে কোনো আলসার আছে কিনা না। তারপর সোল অফ দ্য ফুটের দিকে গিয়ে তাকাতে হবে কোনো আলসার আছে কিনা না, এবং আঙুলের 2 আঙুলের যে ফাঁকে তাকাতে হবে, ঠিক আছে। তাহলে জাহাঙ্গীর আলম স্যার থাকলে অবশ্যই রুগীকে পা তুলতে বলতে হবে হাঁটু ভেঙে। যদি রুগী পা তুলতে না পারে, দ্যাটস এনাফ। তারপরে আপনি কি করবেন, পাওয়ারে যখন যাবেন তখন রুগীকে প্রথমে বলবেন যে আপনি হাঁটু না ভেঙে পা তুলুন। যদি তুলতে না পারে তাহলে আপনি রুগীকে সাইড টু সাইড মুভমেন্ট করতে বলবেন। যদি সাইড টু সাইড মুভমেন্ট করতে পারে তাহলে মাসেল পাওয়ার 2/5। যদি হাঁটু না ভেঙে পা তুলতে না পারে, যদি পা মাটি থেকে তুলতে না পারে, তারপরে কিন্তু আপনি আর তার মাসল পাওয়ার এগেনস্ট রেজিস্ট্যান্স দেখতে যাবেন না, ঠিক আছে। আপনার জন্য কাজ কমে যাবে। রেজিস্ট্যান্সের এগেনস্টে মাসেল পাওয়ার যে বেটা তুলতে পারে না এমনিতে, সে কি আপনার রেজিস্ট্যান্সের এগেনস্টে তুলতে পারবে, তার তো মাসেল পাওয়ার 2/5। তো আপনার রেজিস্ট্যান্সের এগেনস্টে তো 4/5 হিসাব, তো আপনি তো এটা করা লাগতেছে না, ঠিক আছে। সে তো 3তেই আসে নাই, তাহলে 4 কিউ আপনি অ্যাসেস করবেন। তো তাহলে আপনি বলেন যে মাসেল পাওয়ার ইজ 2/5 বা 3/5, ঠিক আছে। রিফ্লেক্স কি বলবেন স্যার, নি জার্ক এন্ড অ্যাঙ্কেল জগৎ বা ডিপ টেন্ডন রিফ্লেক্সেস আর এক্সাগারেটেড, প্লান্টার রেসপন্স ইজ বাইলেটারালি এক্সটেন্সর। তখন স্যার বলে হোয়াট ইজ ইউর ইমপ্রেশন, স্যার মাই ইমপ্রেশন ইজ স্পাস্টিক প্যারাপ্লেজিয়া, যদি কমপ্লিট উইকনেস থাকে, আর যদি উইকনেস 2, 3, 4 থাকে তাহলে স্যার মাই ইমপ্রেশন ইজ স্পাস্টিক প্যারাপ্লেসিস। তখন স্যার বলে এখন কী দেখতে চাও, স্যার আমি কোঅর্ডিনেশন দেখতে চাই, সেন্সরি এক্সামিনেশন করতে চাই, আই ওয়ান্ট টু এক্সামিন দ্য স্পাইন অ্যান্ড আপার লিম্ব অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ, আই ওয়ান্ট টু কমপ্লিট মাই নিউরোলজিক্যাল এক্সামিনেশন বাই ডুইং। স্যার বলবে এখন তাহলে স্পাস্টিক প্যারাপ্লেসিস, স্যার বলবে কজ কী। তা আপনি প্রথম প্রশ্ন লিখে তোমার ইমপ্রেশন কী, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, স্যার মাই ডায়াগনোসিস ইজ স্পাস্টিক প্যারাপ্লেসিস অর স্পাস্টিক প্যারাপ্লেজিয়া। তখন স্যার বলে হোয়াট ইজ দ্য কজ, স্যার বলে স্যার আই ওয়ান্ট টু ডু রিলেভেন্ট এক্সামিনেশন। প্রথম আই ওয়ান্ট টু কমপ্লিট মাই নিউরোলজিক্যাল এক্সামিনেশন বাই এক্সামিনিং দ্য সেন্সরি লেভেল, বাই এক্সামিনিং দ্য সেন্সরি সিস্টেম অফ লোয়ার লিম্ব, নিউরোলজিক্যাল এক্সামিনেশন আপার লিম্ব, স্পাইন অ্যান্ড ক্রেনিয়াল নার্ভ। স্যার বলে আচ্ছা ঠিক আছে অনেক কিছু দেখছো। আচ্ছা স্যার বলবে আচ্ছা ঠিক আছে, কোনো ধরো সেন্সরি ইনভলভমেন্ট আছে আপ টু L4, একটা ডেফিনিট সেন্সরি লেভেল আছে, তখন আপনার এই অনুপাতে বলতে হবে। স্যার বলে আচ্ছা ঠিক আছে, যা পাইছো তাই বলে স্পাস্টিক প্যারাপ্লেসিস পাইছো তো ঠিক আছে, এখন তুমি কী দেখতে চাও। স্যার আমি এইগুলো দেখতে চাই। স্যার হোয়াট ইজ ইউর স্যার বললো তাহলে একটা সেন্সরি লেভেল আছে, তোমার ডায়াগনোসিস কী। যে তোমার ডায়াগনোসিস কি, স্যার সেন্সরি যদি লেভেল পাই তাহলে আমার ডায়াগনোসিস স্যার মায়োলোপ্যাথি, ডরসাল মায়োলোপ্যাথি। মানে স্যার বললো সেন্সরি লেভেল আপ টু আম্বিলিকাস, মানে আম্বিলিকাস পর্যন্ত কোনো সেন্সেশন রুগীর পায় না, মানে ডেফিনিট সেন্সরি লেভেল আপ টু আম্বিলিকাস ধরো অথবা আপ টু। তখন বলুন স্যার মাই ডায়াগনোসিস মাই এখানে কোর্স স্যার মায়োলোপ্যাথি, ডরসাল মায়োলোপ্যাথি, মানে হলো কি আপনার থোরাসিক লেভেলে স্পাইনাল কর্ডে লেশন, এটা হইতে পারে ইদার কম্প্রেসিভ ওর নন কম্প্রেসিভ। অথবা স্যার বলতে পারে যে আচ্ছা এগুলা বাদ দেন, স্পাস্টিক প্যারাপ্লেসিসের কজ বলেন। তখন বলবে স্যার মায়োলোপ্যাথি, থোরাসিক লেভেলে মায়োলোপ্যাথি, সুন্দর ডরসাল মায়োলোপ্যাথি, মেবি কম্প্রেসিভ ওর নন কম্প্রেসিভ। আর কি হইতে পারে স্যার, আর হইতে পারে স্যার বলে আপনারা একটাই বলেন স্যার স্পাইনাল কর্ড কম্প্রেশন। আচ্ছা মায়োলোপ্যাথি না বলে স্পাইনাল কর্ড কম্প্রেশন বললে হবে, যাই বলছেন তো আমরা খুশি। তো এনআর স্যার জিজ্ঞেস করবে তা তো হইল না, অর্ধেক বলছেন বাকি অর্ধেক রয়ে গেছে। স্যার শুনতে হচ্ছে স্যার প্যারাসিটাল মেনিনজিওমা, সুপিরিয়র সেরিব্রাল থ্রম্বোসিস, অন্য স্যাররা এগুলো জানতে চায় না। এনআর স্যার হলে আপনারা তাদের 2টা ডিগ্রি মনে রাখবেন। স্পাস্টিক প্যারাপ্লেসিস ডায়াগনোসিস কি, স্যার আই ওয়ান্ট টু ডু দ্য রিলেভেন্ট, কী কী রিলেভেন্ট আছে স্যার এইগুলো করতে চাই। স্যার বললো আচ্ছা বাদ দেন, একটা অ্যাপ্রোচ হলো বাদ দেন, আপনি বলেন স্পাস্টিক প্যারাপ্লেসিসের কজ কী। স্যার মায়োলোপ্যাথি মেবি কম্প্রেসিভ নন কম্প্রেসিভ, কোন জায়গার মায়োলোপ্যাথি, স্যার ডরসাল মায়োলোপ্যাথি। আচ্ছা গুড। আর যদি স্পাস্টিক কর্ড ডিপ্রেস হয় তাহলে কই মায়োলোপ্যাথি, স্যার সার্ভাইকাল মায়োলোপ্যাথি। আচ্ছা
তাই মায়োলোপ্যাথি কম্প্রেসিভ নন কম্প্রেসিভ। আর কি কজ স্যার? প্যারাসিটাল মেনিনজিওমা। এনআর স্যার এটা শুনতে চায় যে প্যারাসিটাল মেনিনজিওমা। স্যার বেশ কয়েকটা রোগী এরকম ডায়াগনোসিস যে করছে বোধ হয়, এই জন্য স্যার এটা খুবই শুনতে চান, খুবই ফন্ড অফ স্যারের, যে এই দুইটা একসাথে বলতে হবে। আচ্ছা, তাহলে মায়োলোপ্যাথি কম্প্রেসিভ মানে কি স্যার? কম্প্রেসিভ মানে মানে স্পাইনাল কোডে কম্প্রেশন হয়েছে। কীভাবে হয়েছে? কোডে কম্প্রেশন হইয়া স্পাইনাল কোডের ফাংশন লস হয়েছে। তাহলে মায়োলোপ্যাথি স্যার বলবে এটা মানে এটা কি মায়োলোপ্যাথি না প্যারাসিটাল মেনিনজিওমা? কীভাবে বুঝবা স্যার? মায়োলোপ্যাথিতে ডেফিনিট সেন্সরি লেভেল লস থাকবে আর বাল বাড়ার ইনভলভমেন্ট হবে স্যার, স্ফিংটার ইনভলভমেন্ট হবে, ঠিক আছে। এবং স্যার বললো মায়োলোপ্যাথির কী কজ? স্যার কম্প্রেসিভ মায়োলোপ্যাথি, নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি। নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথি মানে স্পাইনাল কোডে কম্প্রেশন হয়েছে, চাপ খাইছে স্পাইনাল কোড, ফলে স্পাইনাল কোডের ফাংশন নষ্ট হয়েছে, এটাকে আমরা বলছি মায়োলোপ্যাথি। কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ কি? ট্রমা, টিবি, টিউমার আর ডিস্ক প্রলাপস, টিটিটিডি। আর নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ কি? নন কম্প্রেসিভ মায়োলোপ্যাথির কজ অনেক স্যার। ট্রান্সভার্স মায়োলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, অথবা ট্রান্সভার্স মায়োলাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস, সাবএকুট কম্বাইন্ড ডিজেনারেশন অফ স্পাইনাল কর্ড, এন্টেরোস্পাইনাল আর্টারি অবস্ট্রাকশন সিনড্রোম, ভাস্কুলাইটিস, এইগুলা, ঠিক আছে। আপনার ট্রান্সভার্স মায়োলাইটিস বললেই হবে। তাহলে স্পাস্টিক প্যারাপ্যারেসিস রিলেভেন্ট জানলেন, কি কজ স্যার? স্পাইনাল কর্ড কম্প্রেশন বলেন তাও হবে। যদি সুন্দর বলতো তাহলে বলতো স্যার মায়োলোপ্যাথি কম্প্রেসিভ নন কম্প্রেসিভ, কম্প্রেসিভের কজ নন কম্প্রেসিভের কজ আর কি? আর স্যার আর প্যারাসিটাল মেনিনজিওমা, ঠিক আছে। আপনাদের এইটা গেল, ফিজিক্যাল ডায়াগনোসিস গেল, কজ গেল, রিলেভেন্ট গেল, ঠিক আছে। তা আপনি যদি স্পাস্টিক প্যারাপ্যারেসিস পান তাহলে ইনভেস্টিগেশন কি স্যার? এমআরআই অফ স্পাইনাল কর্ড করবো স্যার, উইথ স্ক্রিনিং অফ ব্রেইন। আর অন্য স্যার হলে শুধু বলবেন স্যার স্পাইনাল কোড ইমেজিং। কি ইমেজিং স্যার? এমআরআই করবো। কোন জায়গায় স্যার? থোরাসিক স্পাইনাল কোড করবো। কারণ আপনার প্যারাপ্যারেসিস হইতে হলে তো আপনার যে নাম্বার 1 2 উপরে থাকতে হবে, তাই না? আচ্ছা, এখন আপনার এখন আপনাকে কি জিজ্ঞেস করবে যে ওই এমআরআই করবো, এমআরআই থোরাসিক স্পাইন করবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এতটুকু বলতে পারলে এনাফ। স্পাস্টিক প্যারাপ্যারেসিস, ফ্লাসিড প্যারাপ্যারেসিস কোর্স তো আপনারা জানেন। জিবিএস ফ্লাসিড প্যারাপ্যারেসিস আসবে না, অযথা পড়লেন, অযথা ঝামেলা করে লাভ নাই। ক্রেনিয়াল নার্ভ পলসি তো আপনাদের সাথে আলোচনা হয়েছে, আপনারা জানেন যে ক্রেনিয়াল নার্ভ পলসি কী পাবেন? যে সেভেন্থ ক্রেনিয়াল, আপনাদের একটাই থাকবে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ পলসি। সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ পলসিতে আপনারা ইনস্ট্রাকশন থাকবে লুক এট দ্য পেশেন্ট অ্যান্ড ডু রিলেভেন্ট। লুক এট দ্য পেশেন্ট অ্যান্ড ডু রিলেভেন্ট বললে প্রথমে প্রশ্ন করবেন না, প্রথমে এক্সামিন করবেন, তারপরে প্রশ্ন করবেন। আর যদি লুক এট দ্য পেশেন্ট অ্যান্ড আস্ক কোয়েশ্চেন বললে তখন আপনি রিলেভেন্ট প্রশ্ন করবেন, ঠিক আছে। তাহলে যদি আপনাদেরকে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ পলসি থাকে তখন জিজ্ঞেস করা লুক এট দ্য পেশেন্ট অ্যান্ড ডু রিলেভেন্ট, আপনি কী কী দেখবেন? আপনি দেখবেন রোগীর ফেসিয়াল ডেভিয়েশন আছে কিনা না, ঠিক না? 1 নাম্বার 2, আপনি দেখবেন রোগীর চোখ বন্ধ হচ্ছে কিনা না, বন্ধ হচ্ছে না, তখন দেখবেন আইবলটা রোলিং ব্যাকওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড হচ্ছে কিনা না, মানে চোখ একেবারে সাদা হয়ে যাচ্ছে কিনা না। যখন কাউন্টার পার্ট বন্ধ হবে তখন যে চোখ এফেক্টেড সেই চোখের স্ক্লেরা শুধু দেখা যাবে, ঠিক না? আচ্ছা, তারপর এক্সামিনেশনে যাবেন। প্রথমে রোগীর মাথায় বলবেন, মা আপনার মাথায় একটু হাতটা রাখি, হাতটা রেখে বলবেন মা ছাদের দিকে তাকান, দেখবেন তার এই যে ফোরহেডে রিঙ্কলিং আছে কিনা না, তাই না? তারপর বললেন মা আপনি চোখটা বন্ধ করেন, জোরে বন্ধ করেন। রোগী চোখটা বন্ধ করবে, বন্ধ করতে না পারলে তো গুড, যদি চোখ বন্ধ করতে পারে তাহলে আপনাদের উচিত চোখটা খোলার চেষ্টা করা। এটা যদি না পারেন তাহলে চোখ বন্ধ করেন বললেই হবে, আর বেশি ঝামেলা করিয়েন না। তারপর বলেন মা মুখটা ফুলান তো, রোগী মুখ ফুলাবে, আপনি 2 দিকে হালকা একটা জেন্টেল প্রেস করে দেখবেন উইকনেস আছে কিনা। যদি মুখ ফুলাইতে নাই পারে একদিকে, তাহলে তো বুঝতেই পারলেন একদিকে ফুলতেছে একদিকে ফুলতেছে না। আচ্ছা, তারপর আপনি আমাকে দাঁত দেখান, রোগীকে ডেমনস্ট্রেট করুন, এইভাবে দাঁতটা দেখান তো। আচ্ছা, এরপর হলো গিয়ে হুইসেল দিতে বলবেন, একটা ফু দেন তো, বাঁশির মতো করে ফু দেন, বাঁশির। আচ্ছা, এটা যদি দিতে পারে দিবে, না দিলে নাই।
এরপর এনআইএচ স্যার থাকলে আপনাদেরকে প্লাটিজমার এক্সামিনেশনটা করতে হবে, যে প্লাটিজমার এক্সামিনেশন তো আপনারা জানেন, হ্যাঁ এইভাবে করতে হবে, এরকম আপনি দুটোকে ডেমনস্ট্রেট করবেন, হ্যাঁ এই তখন এই জায়গাটা পালপেট করবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা গেল। এরপর আপনাদের এতটুকু করার পরে আপনি দুইটা জিনিস পাবেন, তাই না? আপার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি অথবা লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি। এরপর আপনাকে রিলেভেন্ট করতে হবে, যখন স্যার বলবে আচ্ছা কী পাইছেন লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি, আপার মোটর নিউরন টাইপ অফ আপার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি পাইলে কী করবেন? সবার ক্ষেত্রে একই কথাই বলবেন, স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য আদার ক্রিনিয়াল নার্ভস, সেরেবেলার সাইন অ্যান্ড লং ট্র্যাক্ট সাইন। লং ট্র্যাক্ট সাইন বলতে প্লান্টার, ঠিক আছে, আর জার্ক, হাইয়েস্ট প্লান্টার আর জার্ক, এটা বেশি কিছু না। বুঝতে পারছো আমার কথা? স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য আদার ক্রিনিয়াল নার্ভ, সেরেবেলার সাইন অ্যান্ড লং ট্র্যাক্ট সাইন। যেটাই পান, আপার মোটর নিউরন পান বা সেভেন্থ বা লোয়ার মোটর যে নিউরন টাইপ অফ ক্রিনিয়াল যে নার্ভ পালসি পান, রিলেভেন্ট এই তিনটা বলবেন। তখন বলবে আচ্ছা ঠিক আছে বাদ দাও, তুমি বলো যে তুমি লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল, লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ যে পালসি পেয়েছে। জি স্যার, কেন লোয়ার মোটর নিউরন টাইপ? তো বলবেন যে পাঁচটাই নাই। গুড, তখন প্রশ্ন আসবে আচ্ছা এর মানে লেশন কই হইছে, হোয়ার ইজ দ্য লেশন, হোয়াট ইজ দ্য লেশন? স্যার লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি, হোয়ার ইজ দ্য লেশন, তাই তো স্যার? ফেশিয়াল নার্ভ নিউক্লিয়াস অ্যান্ড ফেশিয়াল নার্ভ, ঠিক আছে, আচ্ছা গুড, এই জায়গাটাতে লেশন হয়েছে। প্রশ্ন তখন বলে আচ্ছা তাহলে লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসির কজ বলো, কী কী কজ আছে? তাহলে নিউক্লিয়াসে কী হবে? নিউক্লিয়াস আছে কই? পন্সে। কি হবে নিউক্লিয়াসে? পন্টাইন স্ট্রোক, স্ট্রোক, আচ্ছা। আর হলে পন্টাইন পন্সে যদি ভাস্কুলাইটিস হয়, পন্সে যদি ইক্সল হয়, এগুলো বলার প্রয়োজন নেই, স্ট্রোক বলবেন, একটাই বলবেন, বেশি বলে ঝামেলা করবেন, স্ট্রোক। আর কি? তো বলতে হবে স্যার পন্টাইন স্ট্রোক। আচ্ছা এক। নাম্বার দুই কি হলো গিয়ে আপনার যে স্যার বেলস পলসি, রামজে যে বেলস পলসি, সিপিএঙ্গেল টিউমার, তো ঠিক আছে। তারপর রামজে হান্ট সিনড্রোম, তারপর হলো গিয়ে যে আপনার প্যারোটিড টিউমার, ঠিক আছে। এইগুলো লাগে সেভেন্থ নার্ভ পলসি, লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসির কজ। কথা বুঝতে পারছেন? কজ কি? স্যার পন্টাইন স্ট্রোক, বেলস, এরপরে বলবেন স্যার পন্টাইন স্ট্রোকে বলবো স্যার বেলস পলসি, রামসে হান্ট সিনড্রোম, সিপিএঙ্গেল টিউমার, প্যারোটিড টিউমার। টিউমারগুলো তো মেডিসিনের ডিজিজ না, জন্য স্যার এগুলো কম শুনতে চাইবে, এগুলো শেষে বলবেন। আচ্ছা তাহলে সব লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি কি বেলস পলসি? না, বেলস পলসি কিন্তু ওয়ান অফ দ্য কজ অফ লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি, ঠিক আছে। কিন্তু বেলস পলসি ইজ নট সিনোনিমাস টু লোয়ার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি। আমার কথা কি বুঝতে পারছেন? যে সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসি ইডিওপ্যাথিক সেভেন্থ ক্রিনিয়াল নার্ভ পলসিকে বলা হয় বেলস পলসি, ঠিক আছে। এইটাতে বেলস ফেনোমেনন পাওয়া যায় ইউজুয়ালি, ঠিক আছে। কথা বোঝা গেছে? এই বুঝতে পারছেন আপনারা? আপনারা তো বোঝার কথা এগুলা। আচ্ছা তাহলে এটাই ঠিক আছে, এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা। কজ বললেন, হ্যাঁ, তখন বলবো এটা কি কোন সাইডের সেভেন্থ ক্রিনিয়াল গেছে? মনে রাখবেন লোয়ার মোটর সবসময় ইপসিলেটারাল, আর আপার মোটর উল্টা, ইউ দিয়ে আপার মোটর ইউতে উল্টা উল্টা, ঠিক আছে, কন্ট্রোলেটারাল, এটা মনে থাকবে তাহলে এনাফ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিটুকু ক্লিয়ার। আর আপার মোটর নিউরন টাইপ অফ সেভেন্থ ক্রিনিয়াল পলসির কজ কি? স্যার স্ট্রোক, তারপর এমএস বা ডিমাইলিনেশন, আর কি? আর হলে গিয়ে আপনার কি ওই ইক্সল। আচ্ছা ঠিক আছে, আপার মোটর নিউরন টাইপ কন্ট্রোলেটারাল আপার মোটর নিউরন গেছে, এটা ডিউ টু স্ট্রোক ইউজুয়ালি। আর কি হতে পারে? এমএস ইক্সল হতে পারে। তাহলে এই গেল, হ্যাঁ। তাহলে বেলস পলসি কি? আপার মোটর লোয়ার মোটরের কজ। তারপর এনএইচ স্যার জিজ্ঞেস করেন যে
ধরো তুমি তো হাইপারএকুসিস আচ্ছা, আপনারা এক্সামিনেশন কিন্তু শেষ হয় না। এক্সামিনেশনে প্লাটিজমা দেখার পরে আপনি কি করবেন, প্লাটিজমা দেখার পরে আপনি রুগীর ইয়ারে যাবেন। ইয়ারে গিয়ে ওরাল ইয়ার যে কেভিটিটা দেখবেন কোনো ভেসিকেল আছে কিনা না। ওরাল কেভিটিও দেখা যায়, মুখটাও দেখা যায়, তবে ইয়ারে দেখতে হবে মেনলি। তারপর হাইপারএকুসিসের টেস্ট করতে হবে, যে কানের কাছে আঙুল নিয়ে ফ্রিকশন করবেন, সে কোন কানে বেশি শুনে কিনা না এটা যে জানতে চাইবেন। ঠিক আছে, এই হলো গিয়ে আপনার এক্সামিনেশন শেষ। তারপর বলবেন স্যার আই ওয়ান্ট টু আস্ক সাম কোয়েশ্চেন্স। স্যার বলে কী কোয়েশ্চেন আস্ক করতে চাও? স্যার খাবার মুখে জমে যায় কিনা না বা গড়িয়ে পড়ে কিনা না, পানি জমে যায় বা গড়িয়ে পড়ে কিনা না, এটা কিন্তু দুইটা আলাদা প্রশ্ন। ঠিক আছে, খাবার প্যাথোলজিক্যাল দিকে জমে আর পানি উল্টা দিকে গড়িয়ে পড়ে। ঠিক আছে, ঠিক আছে। তারপর কি মুখে স্বাদ টেস্ট সেন্সেশন পায় কিনা না, আর কি 1 2 3 4 কি 4 কোনো কানে বেশি শুনতে পায় কিনা না বা। ঠিক আছে, এই 4টা প্রশ্ন করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই এক্সামিনেশন গেল আর এইগুলা। ঠিক আছে, আর কজ বললাম, স্যার জিজ্ঞেস করবে আচ্ছা ধরেন রুগীর হাইপারএকুসিস নাই, বললো ধরেন এই রুগীর আপনি তো বলছেন লোয়ার মোটর নিউরন টেবল 7th ক্রেনিয়াল নার্ভ বলছি, ওকে মানলাম। তো রুগীর তো হাইপারএকুসিস নাই, তাহলে লেশনটা কোথায়? তাহলে বলতো স্যার লেশন ইজ ইন দ্য ফেশিয়াল ক্যানাল ডিস্টাল টু নার্ভ টু স্টেপিডিয়াস। বলে ধরেন রুগীর হাইপারএকুসিস পাইছেন, তাহলে কোথায়? লেশন ইন দ্য ফেশিয়াল যে ক্যানাল প্রক্সিমাল টু নার্ভ টু স্টেপিডিয়াস। বললো ধরেন রুগীর হাইপারএকুসিসও নাই, টেস্ট সেন্সেশনও ইনটেক্ট, তাহলে কোথায়? স্যার ফেশিয়াল ক্যানাল ডিস্টাল টু দ্য ব্রাঞ্চিং অফ না নার্ভ টু স্টেপিডিয়াস অ্যান্ড কোডা টিম্পানি ব্রাঞ্চ। এটা কি বুঝতে পারছেন? এটা বুঝতে পারলে এনাফ। আচ্ছা ঠিক আছে, আমরা শর্টকাটে যাই। এটা আপনাদের শর্ট কেস গেছে। ঠিক আছে, আর আপনারা শর্ট কেস দেখবেন এনিমিয়ার ক্রসিং দেখবেন, এনিমিয়া এক্সামিনেশন, এনিমিয়া ক্রসিং। শিশু বরাক স্যার আসে জিজ্ঞেস করবে জন্ডিস এক্সামিনেশন, জন্ডিস ক্রসিং। হ্যাঁ, পালসের এক্সামিনেশন, পালসের ডেসক্রিপশনে হোয়াট ইজ হাই মানে ভলিউম কয় প্রকার আছে, ভলিউম কই দেখে। তাহলে এনিমিয়া জন্ডিস পালস যেন পারেন আপনারা। ভলিউম যে পালস ভলিউম কি লো ভলিউম, হাই ভলিউম, পালসের ডেসক্রিপশন, ভলিউম, রেডিওফিউমারাল ডিলের কজ। ঠিক আছে, তারপর লিখে আপনার ইরেগুলার পালসের কজ, ব্রাডিকার্ডিয়ার কজ, টেকিকার্ডিয়ার কজ। এটা স্যাররা জিজ্ঞেস করবে, এটা যেন আপনারা পারেন। পালস এগুলো জিজ্ঞেস করবে, ভেরি কমন কোয়েশ্চেন, এগুলো জিজ্ঞেস করবে। হ্যাঁ, তারপর হলো যে আপনার মানে ব্র্যাডিকার্ডিয়া, টেকিকার্ডিয়ার ফিজিওলজিক্যাল কজ, প্যাথোলজিক্যাল কজ জিজ্ঞেস করা হবে পালস থেকে। ঠিক আছে, তারপর হোয়াট ইজ দ্য নর্মাল নেচার অফ পালস, কয়েকটা অ্যাবনর্মাল পালসের নাম বলেন। পালসাস বিসফেরেন্স বলতে কী বুঝছেন? আচ্ছা, পালসাস অল্টারনেন্স বলতে কী বুঝছেন? এওটিক রিগার্জেশনে কী ধরনের পালস পাওয়া যায়? স্যাররা এগুলো জিজ্ঞেস করে। এওটিক স্টেনোসিসে কী ধরনের পালস পাওয়া যায় এগুলো জিজ্ঞেস করবে। স্পেশালি শিশু বরাক স্যার থাকলে স্যার পালস দিবে এবং জিজ্ঞেস করবে। এনিমিয়া, জন্ডিস এবং পালসের ক্রসিং শিখে আসবেন। ঠিক আছে, আচ্ছা। আর আপনার তো স্প্লিনোমেগালি, হেপাটোস্প্লিনোমেগালি তো পারেন। স্প্লিনোমেগালি এবং হেপাটোস্প্লিনোমেগালি জিজ্ঞেস করবেন। ঠিক আছে, মানে স্প্লিনোমেগালির কজ, হেপাটোস্প্লিনোমেগালির কজ, হেপাটোমেগালির কজ। আপনাদের স্প্লিনোমেগালি এবং হেপাটোস্প্লিনোমেগালি থাকে, এগুলোর কজ ভালো করে শিখে আসবেন। হেপাটোমেগালিও থাকতে পারে, হেপাটোমেগালি থাকে লার্জ নন টেন্ডার যে নন টেন্ডার হেপাটোমেগালি, টেন্ডার হেপাটোমেগালির কজ শিখে আসবেন। ঠিক আছে, এগুলো কজোলজি শিখবেন, রিলেভেন্ট শিখবেন। ঠিক আছে, আচ্ছা। আমাদের মনে হয় মোটামুটি একটা বারবি হয়েছে। আর কালকে থেকে তো আপনাদের ক্লাস। ঠিক আছে, আপনারা 11টায় আসবেন কালকে থেকে। 7টা কালকে কয় তারিখ? 6, 7, 11টা আর 9, 11, 9টা, 9, 10 সকাল 9টা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন যেটা আলোচনা করছি এই বিষয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? প্রিকোডিয়াম এক্সামিনেশন ইউজুয়ালি থাকে না, কিন্তু এবার থাকলে থাকতেও পারে। ঠিক আছে, আচ্ছা। এটা তো আমি জানি না ফার্স্ট টাইমে কোন স্যার ম্যাডাম বসে, এটা তো বলা কি ঠিক না? আচ্ছা, আর আমি জানিও না আসলে, আমি তো
দেখি। আচ্ছা, আর আপনাদের আর কোনো প্রশ্ন আছে? মানে যেগুলো প্রশ্ন করছি এগুলো বলেন, যেগুলো বললাম এগুলোতে কোনো প্রশ্ন আছে কিনা, বা আমার কোনো ভুল বা আপনাদের কোনো কিছু কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে কিনা না। ভুল শিখে যাওয়া তো যাবে না, ভুল শিখার চেয়ে না শিখে ভালো। কোনো কন্ট্রাডিক্টরি আপনাদের আছে কিনা না, কোনো স্যারদের সাথে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা না, এটা আমাদেরকে এখন বলেন। এই তো যে 3টা ক্লাসের মধ্যে কোনো কন্ট্রাডিকশন আপনারা পাচ্ছেন কিনা না, আর কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা যেগুলো আলোচনা করছি। না থাকলে আমরা শেষ করে দিব আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তো কোনো প্রশ্ন নাই, আপনারা সব বুঝছেন বা কিছুই বুঝেন নাই। ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, আপনারা ভালো করে পড়াশোনা করেন। পরীক্ষা তো আর 4-5 দিন, ভাইবাটাই মেইন। আশা করি আপনারা পাস করতে পারবেন ইনশাআল্লাহ। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। পরীক্ষা যতই খারাপ হোক কী আর হবে, আপনাদের পরীক্ষা যতই খারাপ হোক ফেল করবেন, এর চেয়ে বেশি কিছু হবে না। আমাদের ব্যাচে 3জন ফেল করছিল, আমাদের এ ব্যাচ থেকে। আবার আমাদের ব্যাচ থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ডও হয়েছে। তো যারা ফেল করছে, যে 3জন ফেল করছে, একজন এখন ইউএসএ করে ইউএসএতে আছে, তার নাম সিনা ইবনে আলম। একজন প্লেপ পাস করে ইউকেতে আছে, আরেকজন আর্মির মেজর। ঠিক আছে, তো এরা আমাদের চেয়ে ভালো আছে। আর আমাদের ব্যাচের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় ওসমানী মেডিকেলই আছে। ঠিক আছে, তো যারা ফেল করবেন তাদের তেমন কিছুই হবে না। এজন্য আপনারা পরীক্ষা দেবেন। একটা কেস খারাপ হলে আপনি চিন্তা করবেন, যেটা আমি আপনাদেরকে বলি, যদি লং কেস খারাপ আপনি বলেন যেটা হয়ে গেছে হয়েছে, আমি এখন বাকিটা ভালো করে দেবো যাতে আমি লং কেসটা আনতে পারি। ঠিক আছে, এজন্য আপনি বাকিটা একেবারে আপনার দিল খুলে পরীক্ষা দেবেন। যেটা হয়েছে লং কেস খারাপ হয়েছে বাদ, লং কেসের চিন্তা বাদ, শর্ট কেস দিয়ে উঠে আসবো। শর্ট কেসও খারাপ হয়েছে, ভাইবা দেখি ভালো করে দেওয়া যায় কিনা না। ঠিক আছে, কারণ গ্রেস দিবে আর অনেক কিছু আছে, তো যে ভাইবা ভালো করে দিয়ে আপনি পরীক্ষা হলে কখনো রেজাল্টের চিন্তা করবেন না, যে রেজাল্ট তো ফেল হয়ে যাবে, এটা চিন্তা করলে পরীক্ষা খারাপ। আপনি পরীক্ষা হলে চিন্তা করবেন আমার কাছে যা আছে তা দিয়ে বেস্ট দিব। শর্ট কেস লং কেস খারাপ, তো ভাইবা হাতে আছে, ভাইবাটার জন্য বেস্ট দিয়ে আস। ঠিক আছে, মন খুলে পরীক্ষা দেন। ওকে, থ্যাংক ইউ। সামনে শেষ করে দৌড়।